স্কুলের অ্যাডমিশন প্রোগ্রাম কেমিস্ট্রি সিরিজে স্বাগতম। আজকে আমাদের লেকচারে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে তড়িৎ রসায়ন, এবং আমরা অলরেডি একটা লেকচার করেছি এবং আমরা একটা লেকচারে আমরা তড়িৎ বিশ্লেষণ নিয়ে কিছুটা পড়াশোনা করেছি, চেষ্টা করেছি প্রবলেমগুলো বা পরীক্ষায় কেমন প্রশ্ন আসে তার উপর ভিত্তি করে আনসার করা। কিন্তু এখন আমরা যে বিষয়ে পড়বো সেটা লেকচার 2। এখানে আমরা হচ্ছে তড়িৎ বিশ্লেষণের চেয়ে আমরা তড়িৎ রসায়নে ফোকাস করব। এবং এখানে একটা কথা বলে রাখি, এর আগের চ্যাপ্টারটা ছিল অনেক বেশি ম্যাথমেটিক্যাল, কিন্তু এই পার্টটা হলো অনেক বেশি থিওরিটিক্যাল। তো রিটার্নে এখান থেকে প্রায় প্রশ্ন আসে এবং অনেকে মনে করে এই পার্টটা পুরো মুখস্থ, কিন্তু কথা হচ্ছে অনেক সময় ঘুরিয়ে প্রশ্ন করতে পারে। তাই হচ্ছে এই থিওরিটিক্যাল পোর্শনের কনসেপ্টটা আপনাদের অনেক অনেক বেশি ভালো থাকা দরকার, যাতে হচ্ছে সহজে প্রশ্ন আনসার করতে পারে। তো দেরি না করে আমি চলে যাই আমার লেকচারে। প্রথমত একটা তড়িৎ রাসায়নিক কোষ কাকে বলে সেটা নিয়ে আমরা শুরু করব, এবং তড়িৎ রাসায়নিক কোষের পাশাপাশি আমরা কোষ চিত্র নিয়েও আলোচনা করব। তো এখানে জিনিসটা লেখার জন্য আমাদের জিনিসটা বুঝতে হবে, সেটা হচ্ছে আমাদের অ্যানোড আর ক্যাথোডের ব্যাপারটা একটা ক্লিয়ার হতে হবে। কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড। আমি বারবার বলছি অ্যানোডে কি ঘটে, অ্যানোডে জারণ ঘটে, রাইট? তো এখানে অ্যানোডে যেটা ঘটতেছে সেটা হচ্ছে জিঙ্ক থেকে আমার জিঙ্ক 2+ হচ্ছে, রাইট, এবং দুটো ইলেকট্রন দান হচ্ছে। আর ক্যাথোডে কি ঘটতেছে, কপার 2+ দুইটা ইলেকট্রন নিচ্ছে, রাইট, থেকে কপার হচ্ছে, রাইট। তো এখানে যেটা মাথায় রাখতে হবে যে আমার এখানে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অ্যানোড থাকবে বাম পাশে। তো কিন্তু এখানে বাম পাশে করার আগে আমি আগে হাফ সেল আঁকবো। এখানে দুইটা হাফ সেল বা অর্ধকোষ আঁকবো। অর্ধকোষ মানে যেটাতে কেবল জারণ বা কেবল বিজারণ থাকে। তো আমি উপরে হাফ সেল আঁকছি। তো এখানে আমার কি হচ্ছে, এখানে জিঙ্ক আর জিঙ্ক 2+। আমি যেটা করব সেটা হচ্ছে আগের অবস্থা এবং উৎপাদ অবস্থা, এটা বিক্রিয়ক এবং এটা উৎপাদ, রাইট? তো বিক্রিয়ক আর উৎপাদ, বিক্রিয়ক রাখবো বামে, উৎপাদ রাখবো ডানে, এবং তাদের মাঝখানে একটা স্ল্যাশ চিহ্ন দেব। একইভাবে আমরা এখানে বিক্রিয়ক রাখবো বামে, উৎপাদ রাখবো ডানে। এখন জিনিসটা হচ্ছে তাদের মধ্যে তো এটা দুটা হাফ সেল, দুটা হাফ সেলকে কানেক্ট করার জন্য একটা কানেক্টর লাগবে। তো কানেক্টরটা কিভাবে লিখে, কানেক্টরটা লিখে দুইটা স্ট্রেট লাইন বা দুইটা সরলরেখা দিয়ে, এবং আমরা এভাবে কোষ চিত্রটা খুব সহজে লিখতে পারি। তো আমাদের যেটা ছিল যে তড়িৎ রাসায়নিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে নেওয়া বা বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করার বিষয়টা ছিল তড়িৎ রাসায়নিক কোষের ফার্স্ট বেসিক, এবং আমরা এখানে কোষ চিত্র কিভাবে করে তা বোঝানোর চেষ্টা করছি। এখানে আপনারা চেষ্টা করলে জিনিসটা আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। আমরা বিভিন্ন প্রবলেম সলভের মাধ্যমে বা বিভিন্ন কনসেপশন আস্তে আস্তে আগাতে যেতে আপনারা এটার প্রয়োগ অনেক বেশি দেখবেন অনেক জায়গায়, এবং বারবার আপনাদেরকে বিভিন্ন জায়গায় কোষ চিত্র লিখতে দিতে পারে। তো অনেক সময় বুয়েটে বা চুয়েট কুয়েট যেখানেই হোক, সেখানে আপনার ছোট্ট একটা হাফ সেল থেকে মানে একটা বিক্রিয়া থেকে কোষ চিত্র বা কোষ চিত্র থেকে বিক্রিয়া ওটা করতে বলে। তো এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে যে কোন সময় কোনটা আনসার করতে হয়। তো এইভাবে দুটা অর্ধকোষ বা হাফ সেলের মাধ্যমে আমি চাইলে পুরো বিক্রিয়াটাকে বা পুরো তড়িৎ রাসায়নিক বিক্রিয়াটাকে আমি ইজিলি রিপ্রেজেন্ট করতে পারি। তো আসা যাক আমাদের এরপরে যে টপিকটা এখানে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে লবণ সেতুর টপিক। এখানে মাঝখানে দুইটা মানে ডট দিছিলাম কানেক্টর। এটা আসলে এখানে আসলে আমরা নর্মালি সল্ট ব্রিজকে সেটা ডিনোট করে। আমাদের অনেক এইচএসসি পর্যন্ত সিলেবাস আসলে মোটামুটি ভাবে এটা সল্ট ব্রিজকে ডিনোট করে বা বোঝায়। তো লবণ সেতু কাকে বলে, আমরা এইচএসসি লেভেলে যতটুকু পড়ছি আমরা কিছু মুখস্থ জিনিসপাতি পড়তাম, যে বলতাম যে এখানে আমরা লবণ সেতু দিই যে তরল সংযোগ বিভবটাকে প্রতিরোধ করার জন্য, রাইট? তো তরল সংযোগ বিভব আমরা এখানে দেখতে পাচ্ছি যে তরল সংযোগ বিভব ব্যাপারটা আমরা পড়তাম, এবং প্রায় সময় চিন্তা করতাম যে তরল সংযোগ বিভব বিষয়টা কি। আমরা এই বিষয়টা নিয়ে আসলে ওভাবে এইচএসসি লেভেলে ব্যাখ্যা থাকে না। তো আমরা চেষ্টা করেছি এই লেকচারের বিষয়টা ক্লিয়ার আইডিয়া দিতে, যাতে আপনাদের এই ব্যাপারে কনসেপশন ক্লিয়ার হয় এবং পরীক্ষার আনসারগুলো আপনি কনফিডেন্টলি দিতে পারেন। কিন্তু এইচএসসি সিলেবাসে আমরা জানতাম যে আসলে যখন একই ইয়াতে থাকে, তাদেরকে যদি আনসেপারেটেড ওয়েতে থাকে, দুইটা একই জায়গায় থাকে, তাদের মধ্যে তরল সংযোগ বিভব তৈরি হওয়ার ফলে আমরা একটা ইউ আকৃতিক কাঁচনল দিই, এবং ইউ আকৃতিক কাঁচনল দিয়ে তাদের মধ্যে আমি আয়ন সাপ্লাই দিই। যে এখানে আমরা নর্মালি পটাশিয়াম নাইট্রেট, পটাশিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম নাইট্রেট দিই।
এখানে দুইটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে আমাদের এটা আইদার হবে ধরেন পটাশিয়াম ক্লোরাইড দিলে পটাশিয়াম প্লাস Cl মাইনাস, রাইট? তো এখানে ব্যাপারটা কি যে আমার কেন দুইটা অপোজিটলি চার্জ আয়ন দিচ্ছি, দুইটা বিপরীতধর্মী আয়ন কেন দেওয়া লাগছে, কি জন্য লাগছে, তরল সংযোগ বিভবটা কি, এটা একটু বোঝানোর চেষ্টা করছি আমি। এখানে দেখেন তরল সংযোগ বিভবে সংযোগস্থলে যে বিভব সৃষ্টি হয় সেটাকে তরল সংযোগ বিভব বলে, এলজিপি বলে। এবং আমরা আসলে প্রথম টাইমে যখন থাকে তখন শূন্য টাইম, যখন আমাদের লিকুইড জাংশন পটেনশিয়াল যেটা ঘটে যে আমার V1 মানে আমাদের অ্যাকচুয়াল আর লিকুইড জাংশন পটেনশিয়াল প্রথমে স্টেজে 0 থাকে, 10 মিনিট পর দেখা যায় সেটা নিজেদের মধ্যে একটা বিভব তৈরি করলো যেটা হচ্ছে 2, যার ফলে হচ্ছে অ্যাকচুয়াল যে বিভবটা ছিল ওটা 2 কমে যায়। কেন কমে যায়, কি জন্য কমে যায়, সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। লিকুইড জাংশন পটেনশিয়াল কাকে বলে? তো আমি দুটো ভিন্ন তড়িৎ বিশ্লেষ্য একসাথে থাকলে সংযোগস্থলে যে বিভব সৃষ্টি হয় তাকে বলা হয় লিকুইড জাংশন পটেনশিয়াল বা তরল সংযোগ বিভব। আমি এখানে এক্সাম্পল দিচ্ছি সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম নাইট্রেট, সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড। সো এখানে এমন হতে পারে যে আমি জাস্ট দুইটা অ্যানায়ন দিয়ে দেখালাম প্রথমে, পরে দুইটা ক্যাটায়ন দিয়ে দেখালাম। আমাদের যে এক্সাম্পল ছিল এটা ছিল জিঙ্ক 2+ আর কপার, রাইট? তো ওইখানে বিষয় যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এটা আপনার, আমি জাস্ট উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি যে আপনার এটা ক্যাটায়নের কারণে হতে পারে, অ্যানায়নের কারণে হতে পারে, কিন্তু এটা কেন ডিপেন্ড করতেছে, কেন তৈরি হচ্ছে। প্রথম কেস যেটা হয় সেটা হচ্ছে আমার আসলে যে জিনিসটা ঘটে সেটা হচ্ছে ক্লোরাইড আয়নের মোবিলিটি বা তার চলার ক্ষমতা হচ্ছে নাইট্রেটের চেয়ে বেশি। তো বেশি হলে যেটা ঘটে এই জায়গায় সে খুব সহজে এই ফেজটা পার হয়ে এদিকে আসতে পারে, যার ফলে এখানে একটা চার্জের শূন্যতা তৈরি হচ্ছে, রাইট? তো চার্জের শূন্যতা তৈরি হচ্ছে, তাহলে কি হবে? তাহলে হচ্ছে আমার এখানে একটা পজিটিভ চার্জ সৃষ্টি হবে এবং নাইট্রেট আয়ন যদি ওভাবে আসতে পারতেছে না তার মধ্যে একটা নেগেটিভ চার্জ সৃষ্টি হবে। তাই এখানে নিজেদের মধ্যে তারা একটা বিপরীতধর্মী কারেন্ট সৃষ্টি করবে, যেটা হচ্ছে আমার যেটা অরিজিনালি ছিল সেটার সাথে আগেইনস্টে কাজ করবে। সো এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। দ্বিতীয় ক্ষেত্রে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা ক্যাটায়ন আর একটা ক্যাটায়ন, রাইট? তো ক্যাটায়ন এখানে কি হচ্ছে, ক্যাটায়ন এখানে আমার যেটা ঘটতেছে এখানেও মোবিলিটির পার্থক্য। এখানে আপনার সোডিয়ামের মোবিলিটি এই ক্ষেত্রে যেটা হয় যে সোডিয়ামের মোবিলিটি এই ক্ষেত্রে হচ্ছে অনেকটা বেশি, যার ফলে হচ্ছে সে এদিকে চলে আসে, যার ফলে আবার ক্যালসিয়ামের মোবিলিটি কম, যার ফলে সে এখানে থেকে যায়। তো এখানে যদি সে চলে আসছে তার মধ্যে একটা নেগেটিভ চার্জ সৃষ্টি হচ্ছে। তো এই বিষয়টা মাথায় রাখতে আসলে আমাদের মাথায় রাখতে হবে যে দুই পাশে দুইটা আয়নের মোবিলিটি সেম নাও থাকতে পারে। তো না থাকলে যেটা ঘটে ওখানে যে চার্জটা হওয়ার কথা ছিল যে আমার এখানে নেগেটিভ আর পজিটিভ একটা কারেন্ট সৃষ্টি হওয়ার কথা ছিল, উল্টা দিকে এখানে একটা তরল সংযোগ বিভব সৃষ্টি করে, যেটা হচ্ছে আসলে এখান থেকে সেটার সাথে কেটে যাচ্ছে বা তার সাথে এই আমার যে আসল যে অ্যাকচুয়ালটা ছিল তার থেকে সেটা আমার এফিসিয়েন্সিকে বা তার দক্ষতাকে কমাই দিচ্ছে। এবং সেটা কেন ঘটে? এটা মূলত ঘটে আয়নের মোবিলিটির পার্থক্যের কারণে, যে আয়নের মোবিলিটির পার্থক্যের কারণে এটা ঘটে, আয়নের মোবিলিটির পার্থক্যের কারণে এটা ঘটে। এবং এই জন্য আমাদের এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, আমরা আসলে বুঝি না কেন দিতে। সল্ট ব্রিজের লাভটা কি? আমি কিন্তু ওখানে একটা আমি দিচ্ছি সোডিয়াম নাইট্রেট বা অ্যামোনিয়াম নাইট্রেট দিচ্ছি। তো অ্যামোনিয়াম নাইট্রেট হচ্ছে একটা হচ্ছে পজিটিভ আর হচ্ছে নেগেটিভ, রাইট? তো যেখানে পজিটিভ সৃষ্টি হয়ে আমার ঝামেলা করছে সেখানে আমার নেগেটিভ আয়নটা যাবে, যেখানে নেগেটিভ সৃষ্টি হয়ে ঝামেলা করছে সেখানে পজিটিভ আয়নটা যাবে। ওই জায়গাটা গিয়ে সে ব্যালেন্স আউট করে দেয়। এই জন্য আমি দুটো বিপরীত চার্জ বিশিষ্ট আয়ন রাখে যারা হচ্ছে এই তরল সঙ্গে বিভবটাকে তৈরি হতে দিবে না। এই জন্য আমরা তাকে একটা টিউবের মধ্যে দিই এবং টিউবটা আমরা অনেক সময় অ্যাগার দিয়ে জমাটবদ্ধ করে দিই, কারণ অ্যাগার দিয়ে জমাটবদ্ধ করলে যেটা ঘটবে সেটা হচ্ছে অ্যাগার হচ্ছে একটা সলিডিফাইং এজেন্ট, জেলির মতো একটা গঠন করে, যার ফলে সেটা সুষমভাবে বিন্যস্ত হয়। তো এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে যাতে আমরা বিভিন্ন ধরনের প্রবলেম, কেন তরল সঙ্গে বিভব সৃষ্টি হয়, কেন সৃষ্টি হয়, কি জন্য আমি দুটো বিপরীত ধর্মী আয়ন দিয়ে থাকি, সেটা আমাদের বোঝাটা গুরুত্বপূর্ণ। তো এবার আসতেছে জারণ বিজারণ বিভবের ব্যাপারটা। এটা আমি এর আগেও বলেছি, এখানে একটু রিভিউ করছি। সেটা হচ্ছে আমার জারণ বিভব এবং বিজারণ বিভব
এটা সবসময় করা হচ্ছে একটা রেফারেন্স ইলেকট্রোডের সাপেক্ষে, একটা রেফারেন্স ইলেকট্রোডের সাপেক্ষে। সেই রেফারেন্স ইলেকট্রোড নিয়ে আমরা এই লেকচারে আলোচনা করব। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এটার জারণ বিভব হচ্ছে 0.76 ভোল্ট এবং এটার জারণ বিভব হচ্ছে -0.34 ভোল্ট। আমি যদি কোষের টোটাল বিভব সৃষ্টি করতে চাই সেটা আসলে কিভাবে লিখবো? আমরা অনেক জায়গায় অনেক কিছু করি, কিন্তু এখানে যেটা মনে রাখবেন সেটা হচ্ছে আমি যেটা সহজভাবে মনে রাখি সেটা হচ্ছে আমি জানি যে অ্যানোডে কি ঘটবে, অ্যানোডে ঘটবে জারণ, তো ওইটা স্বাভাবিকটাই আমি হিসাব করব। আর ক্যাথোডে কি ঘটে, ক্যাথোডে ঘটে বিজারণ, তাহলে আমি ওটা স্বাভাবিকটাই হিসাব করব, রাইট? যেহেতু ওটা স্বাভাবিকটা হিসাব করতেছি তাহলে তো খুবই সহজ। তাহলে আমার এখানে অ্যানোডের জারণ বিভবকে আমি বসাবো, আর ক্যাথোডের জারণ বিভব বসাবো না, ক্যাথোডের বিজারণ বিভবটাকে বসাবো। তাহলে এখানে একটা মাইনাস থাকবে, -0.34 ভোল্ট, যার ফলে মাইনাসে মাইনাসে প্লাস মিলে আলটিমেটলি দুটা যোগফল হবে। দুটা যোগফল হয়ে 0.34 এসে একসাথে আমার 1.1 পজিটিভ ভোল্ট সৃষ্টি করতেছে। তো এইখানে বিষয়টা মনে রাখবো সেটা হচ্ছে আমার যেটা যার জন্য স্বাভাবিক, আমার জন্য অ্যানোডের জন্য স্বাভাবিক হচ্ছে কি জারণ, আর ক্যাথোডের জন্য স্বাভাবিক হচ্ছে কি বিজারণ। তাই আমি ক্যাথোডের জন্য জারণ বিভব নিচ্ছি আর ক্যাথোডের জন্য বিজারণ বিভব নিচ্ছি, আর অ্যানোডের জন্য জারণ বিভব নিচ্ছি। এবং এভাবে ভাঙতে ভাঙতে আমরা খুবই সহজে আনসারটা করতে পারবো। এবং একইভাবে কোনো কিছু বিজারণ বিভবকে নেগেটিভ করলে আমি তার জারণ বিভব পেয়ে যাই, কোনো কিছু জারণ বিভবকে নেগেটিভ করলে তার বিজারণ বিভব পেয়ে যায়। এবং এই বিষয়টা আমি এখানে ক্লিয়ার করার চেষ্টা করেছি। আমাদের এক্ষেত্রে একটা জিনিস এই জিনিসটা আমরা অনেকে বুঝি না যে আমাদের মুক্ত শক্তি পরিবর্তন ডেল জি, এটা হচ্ছে জি হচ্ছে ফ্রি এনার্জি, গিভস ফ্রি এনার্জি, রাইট? তো গিভস ফ্রি এনার্জির সাথে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের রিলেশনশিপ আছে। সো এইটার ক্ষেত্রে যেটা হচ্ছে আবার যখন আমার নট চিহ্নটা দেয় সেটা বোঝায় প্রমাণ অবস্থা। তো আমরা পরবর্তীতে আরো আসবো যে বিভিন্ন জিনিস দেখতে গেলে আমরা বিষয়টা ক্লিয়ার করব। তো আমাদের যখন তড়িৎ প্রবাহজনিত কাজ যেটা আছে সেটার ক্ষেত্রে যেটা কিভাবে আসছে যে একটা কাজ হচ্ছে তড়িতের পরিমাণ আর বিভব পার্থক্যের গুণফল। কিভাবে আসছে? আমরা জানি যে কোনো কিছুকে যখন আমাদের বিভব পার্থক্য তার কারেন্টের সাথে যদি গুণ করি তাহলে সেটা হচ্ছে তার কাজের পরিমাণ বোঝায়, ইলেকট্রোমোটিভ ফোর্সের পরিমাণ বোঝায়, রাইট? সো এখানে আমাদের জিনিসটা আমাদের ওটা দিয়ে খুব ইজিলি বুঝতে পারি যে আমাদের কাজ, আমাদের পরিবাহের আপনার তড়িৎ পরিবাহের প্রমাণ আমরা জানি, কারণ প্রতি মোলের জন্য কত 1 ফ্যারাডে, ওটা দিয়ে গুণ করলে আমরা তড়িৎ পরিবাহের প্রমাণ পেয়ে যাবো। ইএমএফ সেল দিয়ে গুণ করলে আমরা একই সাথে তার আসলে যে কতটুকু তার বিভব সেটা বের করতে পারবো। তাহলে আমরা খুব সহজে পাচ্ছি যে মুক্ত শক্তি যতটা হ্রাস হচ্ছে ঠিক ততটাই কিন্তু বিদ্যুতীকৃত কাজ হচ্ছে। এটা হচ্ছে আমাদের ফিজিক্সের থার্মোডাইনামিক্স এর কনসেপ্টটাকে বুঝতে পারি। তো এখন মুক্ত শক্তির হ্রাস যেহেতু হচ্ছে, ডেল নেগেটিভ মানে কোনো কিছু হ্রাস হওয়া বা কোনো কিছু কমে যাওয়া। সো আর এটা বোঝাচ্ছে আমার কাজের পরিমাণটা সর্বোচ্চ, কারণ আমরা ধরে নিচ্ছি যে এখানে সর্বোচ্চ পরিমাণ কাজ হচ্ছে, কোথাও লস হচ্ছে না, মানে এটা হচ্ছে আমার মোস্ট অপটিমাম বা সবচেয়ে সর্বোচ্চ কাজ যেটা আমি নিয়ে আসতে পারি এই তড়িৎ রসায়ন কোষ থেকে। এবং আমরা পাচ্ছি সেটা NFE অফ সেল। তো এখানে যেটা পাচ্ছি ডেল জি মাইনাস NFE অফ সেল, এবং এটা যখন আমি উপরে নট চিহ্নটা দিই এটা কেবল প্রমাণ অবস্থা বোঝাচ্ছে। তো এই বিষয়টা আমরা মাথায় রাখতে পারলে যে আমাদের স্ট্যান্ডার্ড স্টেট প্রমাণ অবস্থাটা কি, যে যখন ধরে নেওয়া হয় যে আমার যদি ডেল ই নট 0 হয়, তখন যদি মুক্ত শক্তির পরিমাণ 0 হয় তাহলে যেটা হচ্ছে আমার কোষটা সাম্য অবস্থায় থাকে। তো আমার মাথায় রাখতে হবে যে এই ক্ষেত্রে আমার গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাকে ই আর ই নটের পার্থক্যটা বুঝতে হবে। ই হচ্ছে সাধারণ আর এটা হচ্ছে প্রমাণ অবস্থা। এবং সামনে বিভিন্ন জায়গা দেখলে জিনিসটা ক্লিয়ার হবে। বাট আমাদের তড়িৎ রাসায়নিক যে ভোল্টেজ তার সাথে যে মুক্ত শক্তি বা গিফট ফ্রি এনার্জির রিলেশন আছে সেটা এখানে দেখানোর চেষ্টা করেছি। সো এখন প্রমাণ ইএমএফ নির্ণয় নিয়ে প্রমাণ ইএমএফ নিয়ে অনেকগুলো প্রশ্ন হয় এবং আপনারা এটা থেকে প্রশ্ন প্রায় সময় আসে। যেমন ধরা যাক, আমি এর আগেও দেখিয়েছি যে আমার জিঙ্কের জারণ বিভব হচ্ছে, এটা কিন্তু অবশ্যই জারণ বিভব, কারণ আপনি দেখুন জারিত হচ্ছে। এবং এখানে যেহেতু জারণ হচ্ছে তাহলে এই দুটোই কি, এই দুটোই হলো আমার জারণ বিভব, রাইট? এই দুইটাই যেহেতু আমার জারণ বিভব, তাহলে হচ্ছে এই বিক্রিয়ার ক্ষেত্রে আমি যখন করবো যেখানে যেটা হচ্ছে আমার অ্যানোডে জারণ ঘটতেছে, ক্যাথোডে বিজারণ ঘটতেছে, তাই সেটাই বসাচ্ছি। জারণ বিভবটা বরাবর বসাবো, আর বিজারণ বিভব করতে গেলে
আমার যেটা জারণ বিভব আছে তার আগে একটা নেগেটিভ চিহ্ন বসালে সেটা পজিটিভ হয়ে যাচ্ছে এবং বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত। মাথায় রাখবো যে আমরা যখন মোট জারণ বিভব হিসাব করবো, মোট প্রমাণ জারণ বিভব যদি পজিটিভ হয় তাহলে বিক্রিয়াটা হচ্ছে স্পন্টেনিয়াস বা স্বতঃস্ফূর্ত। আর যদি এটা নেগেটিভ আসে তার মানে ওটা বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত না, বাইরের এনার্জি দিয়ে সেটাকে কন্টিনিউ করতে হবে, এটা হচ্ছে নন স্পন্টেনিয়াস বা অস্বতঃস্ফূর্ত। তো এই বিষয়টা মাথায় রাখতে হবে আমাদের। যেমন দেখেন যে সোডিয়ামকে যখন জারিত হচ্ছে, আয়রন যখন বিজারিত হচ্ছে, তখন তাদেরকে হিসাব করলে কিন্তু আমার প্রমাণ বিভবটা নেগেটিভ আসছে, তো বিক্রিয়াটা অস্বতঃস্ফূর্ত। এবং বিক্রিয়া স্বতঃস্ফূর্ত মানে সেটা অটোমেটিক্যালি হবে, আর অস্বতঃস্ফূর্ত মানে আমাকে বাইরে থেকে শক্তি নিয়ে এটা করতে হবে। সেই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। সামনের ক্ষেত্রে আমরা পাত্র নির্বাচনের ক্ষেত্রে আমরা এই কনসেপ্টটা কাজে লাগাতে পারবো। সো এখানে আরেকটা এক্সাম্পল দেখালাম অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে। অ্যালুমিনিয়ামের এটা কি বিভব? এটা অবভিয়াসলি তার বিজারণ বিভব, রাইট? এটা তার বিজারণ বিভব। তাহলে এটা কি বিভব? এটা তো জারণ সংখ্যা কমতেছে, এটা তাহলে তার বিজারণ বিভব, রাইট? এটা তার বিজারণ বিভব। এবং দুইটাকে করতে গেলে কোনটাকে ক্যাথোড ধরতেছি? আমি ধরতেছি এখানের মধ্যে জারণ হচ্ছে কোনটা, এটা জারণ হচ্ছে, তাহলে এটা ক্যাথোড। ক্যাথোডের জারণ বিভব আর অ্যানোডের জারণ বিভব, যেখানে জারণ হচ্ছে সেটা অ্যানোড। অ্যানোডের জারণ বিভব আর ক্যাথোডের বিজারণ বিভব দুটাকে যোগ করে দিলে আমরা পাচ্ছি এটা পজিটিভ ভ্যালু, তার মানে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত। সো কিভাবে পজিটিভ হলে স্বতঃস্ফূর্ত, নেগেটিভ হলে অস্বতঃস্ফূর্ত, যে কোষে ইনার্সির মান বেশি সেটা ব্যাটারি হিসেবে বেশি ভালো। আমি যত পাবো, যদি বলা হয় যে অমুকের এত -2 ভোল্ট, আরেকটার হচ্ছে ই নট হচ্ছে +1 ভোল্ট, আরেকটা ই নট হচ্ছে +0.5 ভোল্ট, কোনটা ব্যাটারি হিসেবে ভালো? অনেক মনে হচ্ছে যেটা বেশি, কিন্তু এটা বেশি হলে নেগেটিভ বেশি, তার মানে এটা সবচেয়ে কম, কিন্তু সবচেয়ে বেশি কার? আসলে সবচেয়ে বেশি হচ্ছে এর। তাহলে ব্যাটারি হিসেবে এ ভালো, ব্যাটারি হিসেবে ভালো। সো এভাবে আমরা অনেক সময় অনেকগুলো প্রশ্ন আনসার করতে পারি এভাবে প্রমাণ বিভাগের কনসেপ্ট দিয়ে। তো আমরা প্রবলেমে চলে যাই, যে পাত্রে দ্রবণ রাখা সম্পর্কিত প্রবলেমে দিয়ে আমরা এই প্রবলেমের সলিউশনটা শুরু করব। প্রমাণ যে ইএমএফ বা ই নট নিয়ে আমাদের যে কনসেপ্টটার আরেকটু ক্লিয়ার ধারণার জন্য আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম দিয়ে আমরা কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করব। সো প্রথম প্রবলেম, সেটা হচ্ছে বলা হচ্ছে পাত্রে দ্রবণ রাখা যাবে কিনা। এটার আরেকটা নাম আছে, সেটাকে আমরা বলি যে নিরাপদ পাত্র চাই, রাইট? নিরাপদ পাত্র চাই। নিরাপদ পাত্র চাই বলতে আমরা বিয়ের পাত্র না, এই পাত্র বোঝাচ্ছে যে কন্টেনে কোথায় কোনটা রাখা যাবে। সো এখন হচ্ছে একটা আয়রনের পাত্রে নিকেল রাখা যাবে কিনা, বা উল্টা হতে পারে নিকেলের পাত্রে আয়রন রাখা যাবে কিনা। সো রাখা যাবে না মানে কি? রাখা যাবে না বলতে বোঝাই যে এটা বোঝার জন্য আমরা একটা জিনিস একটু মনে রাখবো, সেটা হচ্ছে আমার পাত্র সবসময় অ্যানোড। কি মনে রাখবো? পাত্র সবসময় অ্যানোড, কারণ অ্যানোডের ক্ষয় হয়, রাইট? সো যদি আমরা পাত্রকে অ্যানোড ধরে একটা স্বতঃস্ফূর্ত বিক্রিয়া পাই, মানে তাহলে পাত্র অ্যানোড হিসেবে ভালো মতোই কাজ করবে, যার ফলে হচ্ছে আমার পাত্র ক্ষয় হয়ে যাবে। আর যদি স্বতঃস্ফূর্ত বিক্রিয়া না হয় তাহলে পাত্র ক্ষয় হবে না। এটা আমরা এই কনসেপ্ট দিয়ে বুঝি। যে একটা প্রশ্ন ছিল যে আয়রন পাত্রে, লৌহ পাত্রে নিকেল সালফেট দ্রবণ রাখা যাবে কিনা। তো এটা ব্যাপারটা হচ্ছে আমার পাত্রকে আয়রনটা আমার কি হবে? আয়রন হবে আমার অ্যানোড, আর নিকেল সালফেট দ্রবণটা হবে, নিকেল সালফেটটা হবে আমার ক্যাথোড। এরপর এটার জারণ এবং এটার বিজারণ দিয়ে যদি আমরা স্বতঃস্ফূর্ত পজিটিভ ভ্যালু পাই, তাহলে হচ্ছে আমার পাত্রে দ্রবণটা রাখা যাবে না। যদি আমি নেগেটিভ ভ্যালু পাই তাহলে পাত্রে দ্রবণ রাখা যাবে। তো এখন দেখি যে আমার ই আছে 0.45 ভোল্ট এবং এটার ই নট। খেয়াল করে দেখেন, নিচে উত্তর দেখার আগে এটা দেখেন যে এইখানে এটা হলো তার জারণ বিভব, রাইট? জারণ বিভব। আর এটা কি? এটাও তো জারণ বিভব, কিন্তু এটা তো ক্যাথোড, রাইট? তো এটা দুইটাই কিন্তু জারণ বিভব, তো কিন্তু এটা ক্যাথোড, তাই আমি নিকেলের বিজারণ বিভব ইউজ করতেছি কারণ এটা হচ্ছে ক্যাথোড, আর আয়রনের জারণ বিভব ইউজ করতেছি কারণ এটা হচ্ছে অ্যানোড। এবং একইভাবে আমি এটা পজিটিভ ভ্যালু পাইছি, যার ফলে আমি সহজে বলতে পারতেছি বিক্রিয়া স্বতঃস্ফূর্ত
হবে, তাই দ্রবণে রাখা যাবে না, দ্রবণ ক্ষয় হয়ে যাবে। তো এটা বোঝার জন্য আমাদের দুইটা পয়েন্ট মাথায় রাখতে হবে, যে পাত্র সবসময় অ্যানোড এবং পজিটিভ স্বতঃস্ফূর্ত আসলে তাহলে দ্রবণ রাখা যাবে না। তো এই বিষয়টা মাথায় রাখলে আমাদের এই কনসেপ্টটা আমাদের পরীক্ষার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেক অনেক কেসে। এবং এটা মনে রাখবেন যে আপনাদের পরীক্ষায় এই কনসেপ্টটা মানে এটা হচ্ছে আপনাদের ইঞ্জিনিয়ারিং ভর্তির জন্য এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট। তাই এটা আমি একটু সময় নিয়ে দেখাচ্ছি, কারণ অনেক কঠিন অঙ্ক করতে গিয়ে অনেকে এই সহজ বিষয়টাই বুঝতে পারে না ঠিক মতো। তাই পাত্রে দ্রবণ রাখা যাবে কি যাবে না ওইটা নির্ভর করতেছে কিসের ওপর? আমি ধরে নিব পাত্র সবসময় অ্যানোড এবং যদি স্বতঃস্ফূর্ত বিক্রিয়া হয় তাহলে হচ্ছে পাত্রে রাখা যাবে না, পাত্র ক্ষয় হয়ে যাবে। আর যদি নেগেটিভ ভ্যালু আছে তার মানে বিক্রিয়াটা হবে না, পাত্র অ্যানোড হিসেবে কাজ করবে না, যার ফলে হচ্ছে কি হচ্ছে, তার ফলে আমার পাত্রটা নিরাপদ। সো এখন আমরা আসি নার্স অপ্রমাণ অবস্থায় ইএমএফ নির্ণয়, এবং এটা হচ্ছে একদম নন স্ট্যান্ডার্ড কন্ডিশন। এটা হচ্ছে আমার নন স্ট্যান্ডার্ড কন্ডিশন। স্ট্যান্ডার্ড কন্ডিশনের জন্য একটা নির্দিষ্ট শর্ত ছিল, আর ওইটা বাদে যে কোনো কন্ডিশনকেই আমি বলবো নন স্ট্যান্ডার্ড কন্ডিশন বা অপ্রমাণ অবস্থা। ওইটা ইএমএফ কেমনে নির্ণয় করব? এটা নির্ণয় করবো আমি আগে নার্স বলেছিলাম, পরে এখন আবার বলতেছি যে নার্স সমীকরণ দিয়ে। আগের ই নটটা আছে, তার সাথে একটা অংশ বিয়োগ যাবে, এবং বিয়োগটা আসছে আসলে তার দ্রবণের ঘনমাত্রার উপর। আমরা কিন্তু ওখানে একক ঘনমাত্রা ধরছি, একটা নির্দিষ্ট কনসেন্ট্রেশন ধরছি, কিন্তু এখানে হচ্ছে এই ভ্যালুটা আসবে। তো অনেকের ভ্যালু চিন্তা করছে ভাই আমাদের লন আছে অনেক জায়গায়। আসলে ব্যাপারটা হচ্ছে কোনো কিছু লন মানে হচ্ছে লগ ই ভিত্তিক, আর লগ যখন আমি নর্মালি লিখি সেটা লগ 10 ভিত্তিককে বোঝায়, মানে কোনো কিছু না দেওয়া থাকলে আমি লগ 10 ভিত্তিক বুঝি। সো লগ 10 ভিত্তিক লনকে লগ 10 ভিত্তিকে নিতে গেলে 2.303 দিয়ে গুণ করতে হয়, যেটা এখানে চলে আসছে, যার ফলে আমার লগ 10 ভিত্তিক দিয়ে ইজিলি করতে পারি। সো আরটা কি আমার গ্যাস ধ্রুবক করার সময় আমরা পড়ছিলাম, রাইট? মানে আমরা পিভি ইকুয়াল টু এনআরটি সূত্রে যে আরটা পড়ছি ওইটাই। এবং এখানে জিনিসটা মাথায় রাখতেছে সেটা হচ্ছে এন আর এফ। এন এর কোনো একক নাই, এফ এর এখানে কোনো একক নাই। সো আমার এটা যেহেতু কাজ বোঝাচ্ছে, আরটি সবসময় কাজের একক, রাইট? কাজ মানে কি? ভোল্ট মানে কাজ মানে হচ্ছে আমার এখানে তার পার্থক্য বা কাজের পরিমাণ, কি পরিমাণে কাজ করতেছে এটা ভোল্টেজের সাথে মিলে যায়। আমি এখানে কিন্তু দেখতে পাচ্ছি তাদের এককটা কিন্তু একই। সো আমাদের এখানে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল আরটি কেন আছে। তো এই সূত্রটা আমাদের মাঝে মাঝে আসে পরীক্ষায়, এবং আমার দেখা যায় এখানে জিনিস একটু গুরুত্বপূর্ণ বোঝার, যে লগের ভ্যালু যদি সবকিছু মিলায় যদি নেগেটিভ আসে তাহলে আমার ইটা বেড়ে যাবে, আর লগের ভ্যালুটা যদি পজিটিভ আসে তাহলে ইটা কমে যাবে, রাইট? কারণ এখানে পজিটিভ নেগেটিভ ব্যাপার আসছে। তো লগের ভ্যালু কখন পজিটিভ আসে কখন নেগেটিভ আসে ওইটা মনে রাখতে হবে। তার মানে আমার এই যে কেসি আছে, কেসিটা যদি 1 এর চেয়ে বড় হয়, মানে if the kc is greater than 1, right? greater than 1 হলে কি হবে? log পজিটিভ হবে। log পজিটিভ হলে বিয়োগ হবে, মানে আমার ইটা কমে যাচ্ছে। kc যদি less than 1 হয় তাহলে উল্টাটা হবে, less than চিহ্ন হচ্ছে এটা বোঝাচ্ছে। kc যদি less than 1 হয় তাহলে আমার ইটা বেড়ে যাচ্ছে। তো এই বিষয়টা মাথায় রাখতে হবে। এখানে n বলতে বোঝাচ্ছে মোট স্থানান্তরিত ইলেকট্রন সংখ্যা। ওই নির্দিষ্ট তড়িৎ রসায়ন বিক্রিয়াতে মোট কতগুলো ইলেকট্রনের স্থানান্তর ঘটতেছে ওইটা দিয়েই বোঝায়। F হচ্ছে 9660 কুলম্ব, T তাপমাত্রা, এবং R হচ্ছে আমাদের যে ধ্রুবকটা দিয়ে হিসাব করি। আমরা অনেকে প্রশ্ন করে ভাইয়া 0.08 এর যে এককটা আছে ওটা কেন ব্যবহার করি না? ওইটা ছিল লিটার অ্যাটমসফিয়ারের জন্য, কিন্তু এখানে তো আমি সবকিছু জুল আকারে করতেছি, তাই ভোল্টেজের সাথে জুল যায়, তাই আমরা এখানে সবগুলো এসআই এককে করব, রাইট? এই ভুলটা যাতে আপনারা না করেন। সো এই বিষয়টা দিয়ে আমরা এখানে একটা জিনিস জানি যে আমাদের মোটামুটি ভাবে 2.303 ইন্টু আর বাই এফ
এইটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, রাইট? আমরা আর একটা নির্দিষ্ট মান জানি, এফ এর একটা নির্দিষ্ট মান জানি, আর এটা তো একটা কনস্ট্যান্ট। এই তিনটাকে আপনি ক্যালকুলেটরে ইনপুট করেন তাহলে 0.0591 পাচ্ছেন, রাইট? সো আপনার যে কোনো প্রবলেমে আপনি তাড়াতাড়ি ক্যালকুলেশন করার জন্য ক্যালকুলেটরে প্লাগ ইন বা ইনপুট বা দেওয়ার টেপার চেয়ে 0.059 এই ভ্যালুটা মুখস্থ রাখাটা অনেক সময় আমাদের জন্য ম্যাথটাকে করতে আরো ইজি করে দেয়। সেটা গেল। আমরা আসি আমাদের একটা ছোট্ট উদাহরণ দিয়ে। উদাহরণটা দেখি যে আমাদের কি বলছে যে তাপমাত্রা দেওয়া আছে আমার, এটা তাহলে কি, এটা তাহলে অবভিয়াসলি কি, এটা হলো আমার অ্যানোড, এটা কি, এটা হলো আমার ক্যাথোড, এবং কেসি সবসময় বোঝায় উৎপাদ বাই বিক্রিয়ক। তো আমরা যখন আয়নিক ধ্রুবক নিয়ে কাজ করছি, দ্রাব্যতা গুণফল নিয়ে কাজ করছি, যখন আমরা একটা স্টোইকিওমেট্রিক কোএফিসিয়েন্ট বা আমরা যখন এখানের মধ্যে তাদের কোএফিসিয়েন্টটা নিয়ে হিসাব করি, বা অত কঠিন ভাবে যাব না, কথা হচ্ছে আমি যদি তাদের অনুপাত করতে চাই তখন আমরা কেবল যেটা মাথায় রাখবো, আমরা কেবল অ্যাকুয়াস কে কনসিডার করব, অ্যাকুয়াস বা গ্যাস, এখানে গ্যাসের সাথে আসতেছে না, তো কেবল অ্যাকুয়াস কে কনসিডার করব, আমরা সলিড কে কনসিডার করব না। সলিড কে সবসময় একু ধরে নেওয়া হয়, রাইট? সো এখানে দেখেন আমরা উপরে থাকবে উৎপাদ, নিচে থাকে বিক্রিয়ক এবং তাদের যথোপযুক্ত ঘাত সহ। এখানে উৎপাদ হচ্ছে ম্যাগনেসিয়াম 2+ আর অ্যালুমিনিয়াম, রাইট? তো উপরে উৎপাদ হচ্ছে ম্যাগনেসিয়াম 2+ এবং অ্যালুমিনিয়াম, নিচে আমার বিক্রিয়ক হচ্ছে আমার ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়াম 3+। ভাই এখানে তো অনেকগুলো সহগ আছে, সহগ কোত্থেকে আসলো? আসলে এই বিক্রিয়াটা যদি আপনি ব্যালেন্স আউট করতে চান, ম্যাগনেসিয়ামের হচ্ছে 2 তুল্য সংখ্যা, এই তুল্য সংখ্যা হচ্ছে 3, তাদেরকে ব্যালেন্সিং আউট করে যদি তাদেরকে একসাথে বিক্রিয়া করতে হয় তাহলে আসলে তাদের কয়ভাবে করতে হবে এটা যদি চিন্তা করেন তাহলে হচ্ছে আপনার এইখানে আসলে যেটা ঘটবে, আপনার অ্যালুমিনিয়ামের পাশে আমার তার তুল্য সংখ্যা এটার 2 থাকবে আর এটা 3 থাকবে, যার ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি ম্যাগনেসিয়ামের উপরে আমার সহগ আছে 3, কারণ এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের তুল্য সংখ্যা এই ক্ষেত্রে, এবং আমার অ্যালুমিনিয়ামের কাছে তার সহগ আছে 2, এটার ক্ষেত্রেও একইভাবে তার সহগ 3, এখানে 2, কিন্তু এটাকে আমি ধরবো 1, এটাকেও আমি ধরবো 1, কারণ আমি সলিডকে কনসিডার করতেছি না। ম্যাগনেসিয়ামের ঘনমাত্রা এখানে দেওয়া আছে 0.02 এবং উপরের সহগটা 3 এবং নিচে দেওয়া আছে 0.1 এবং উপরের সহগটা স্কয়ার। এইভাবে আমার এই অংশটা আমরা খুব ইজিলি এই অংশটা ক্যালকুলেট করতে পারি। এবং এটা কেমনে আসছে? এটা জাস্ট ভ্যালুটা বসাই দিয়ে আসছে, রাইট? রাইট? সো এইখানে আমাদের যে গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা হচ্ছে আমাদের এই ম্যাথটা করতে গেলে আমাদের যে আগের যে ভোল্টেজ ছিল তার থেকে কিছু অংশ কমে গেছে। ওকে, সো এটা কেন কমে গেছে আমি আগেই বলছি যে দেখেন এই রেশিও আর এই রেশিওকে যখন আমি ভাগ করছি, ভাগফলটা কিন্তু 1 এর চেয়ে কম না বেশি, এটা চিন্তা করেন। তারপর এই ভ্যালুটা নিয়ে চিন্তা করেন, দেখবেন কেন কমে আসছে। তাহলে আপনাদের সহজে ব্যাপারটা বোঝা আপনাদের জন্য ইজিয়ার হবে। বিক্রিয়াটা আপনাদের যদিও অনেকে বুঝেন নাই, তা আমি এখানে ক্লিয়ারলি দেখেন 3টা ম্যাগনেসিয়াম আর 2টা অ্যালুমিনিয়াম লাগে, এবং এখানে আমরা আলটিমেটলি এই বিক্রিয়াটা হচ্ছে। তো এই বিক্রিয়া ধরেই আমি আসলে সবগুলো বসাইছি। এই যে কেন ম্যাগনেসিয়ামের এটার পাশে 3, মানে এই 2+ এর পাশে 3 কেন, মানে আমি যদি আবার দেখি, যে আমি যদি আবার পরিষ্কার করে লিখি ম্যাগনেসিয়াম 2+ এর উপরে 3 কেন, কারণ এটা এই বিক্রিয়া দেখলে আপনারা ব্যাপারটা সহজে বুঝতে পারবেন। আশা করি কোনো প্রকার কনফিউশন নেই আপনাদের। সো এবার আমরা আসছি যে ভেরি ড্রেডেড বিষয় নির্দেশক তড়িৎদ্বার। আমরা এই বিষয়টা ক্লিয়ারলি বোঝাতে পারলে আপনাদের অনেকগুলো কনফিউশন ক্লিয়ার হবে। নির্দেশক কেন আমরা হচ্ছে কোনো কিছু তুলনা করতে ব্যবহার করি? তো আমাদের মুখ্য নির্দেশক প্রথমটা হচ্ছে হাইড্রোজেন তড়িৎদ্বার,
এবং গৌণ হচ্ছে ক্যালোমেল তড়িৎদ্বার। কোনটা কেন এটা এখনই ব্যাখ্যা করতেছি, কিন্তু আমরা নিচে যে ছবিটা আছে সেটা আসলে আমাদের একটা হাইড্রোজেন নির্দেশক তড়িৎদ্বারের খুব সুন্দর একটা এক্সাম্পল। এবং এখানে দেখতেছেন এখানে ইলেকট্রন কিন্তু কপারের দিকে যাচ্ছে, তার মানে কপার ইলেকট্রন গ্রহণ করতেছে। গ্রহণ করা কি আমি এর আগে একটা লেকচারে বলছিলাম, জাগ্রত বিদান, রাইট? মানে যে জারক ইলেকট্রন গ্রহণ করে, বিজারক ইলেকট্রন দান করে, তার মানে সে নিজের জারক, তার মানে তার নিজের বিজারণ ঘটতেছে, রাইট? তো নিজের বিজারণ ঘটতেছে মানে কার বিজারণ ঘটে? অবশ্যই ক্যাথোডের বিজারণ ঘটে। এবং এখানে জিনিসটা হচ্ছে তাহলে তার একটা সহজাত বিজারণ বিভব থাকবে, কিন্তু তার জারণ বিভবটা হবে নেগেটিভ। তার জন্য ইলেকট্রন গ্রহণটা কোনো সহজাত বিষয় না, কম্পেয়ার যদি করি আমি হাইড্রোজেনের সাথে। সো হাইড্রোজেন তড়িৎদ্বার এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার আমরা সর্বসম্মতিভাবে একটাকে শূন্য ধরা হয়। মানে আমার আসলে এটা অ্যাবসলিউটলি জিরো না, কিন্তু আমাদের যে প্রমাণগুলো আছে সেগুলো কোনো অ্যাবসলিউট ভ্যালু না। এগুলো হচ্ছে সবকিছু একটা কম্পেয়ার, একটা কিছুকে স্ট্যান্ডার্ড ধরে। যেমন আমরা যখন সংখ্যা রেখা একটা জিরো ধরি, জিরোর বাম পাশে মাইনাস, ডান পাশে প্লাস, রাইট? তো এইটাকে যেমন ধরে আমার আগে পিছিয়ে তাদের একটা ডিস্টেন্স হয়, কিভাবে আমার মুখ্যটার মাঝে সংখ্যা রেখার মতো মাঝখানে অংশ ধরে আমি তাকে কোনো কিছুর সাথে তুলনা করি। তো আমরা নির্দেশক তড়িৎদ্বারটা ব্যবহার করি মূলত তুলনা করার জন্য। কিভাবে? জিঙ্কের ক্ষেত্রে যেটা জারণ ঘটতেছে, জিঙ্কের সহজাত তার ভ্যালু আসবে পজিটিভ, তার মানে জিঙ্কের জারণ বিভব হবে পজিটিভ। এবার আসি গৌণ বা ক্যালোমেল তড়িৎদ্বার বা সেকেন্ডারি নির্দেশক তড়িৎদ্বার। এত সব কিছুকে ছাড়াই মানে সবার মাথায় একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে এটাকে আমি গৌণ কেন বলতেছি, আগেরটাকে কেন প্রাইমারি বলছি, বা হাইড্রোজেনটা ব্যবহার করতে সমস্যা কি ছিল? হাইড্রোজেন তো সুন্দর করে দিয়ে দিত, বাট হাইড্রোজেন ইলেকট্রোডের মধ্যে যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে হাইড্রোজেন ইলেকট্রোডটা হচ্ছে খুবই এক্সপেন্সিভ, ভেরি এক্সপেন্সিভ, রাইট? তো এটা অত্যন্ত দামি, এবং অত্যন্ত দামি হওয়া বিধায় যেটা ঘটে সেটা হচ্ছে এটাতে প্ল্যাটিনাম ব্যবহার করা হয় বানাতে। প্ল্যাটিনাম ব্যবহার করা হয়, প্ল্যাটিনামটা খুব সহজে ক্ষয় হয়ে যায়। খুব সহজে ক্ষয় হয়ে যায় ফলে হচ্ছে বেশি ইউজ করা যায় না, বেশি ইউজ করা যায় না। তো আমাদের তো অনেক ক্ষেত্রে যেটা হয় আমাদের মতো দেশে বা আমাদের ল্যাবে অনেক সময় দেখা যায় যে আপনাকে হিসাব করতে হচ্ছে, কিন্তু আপনার হয়তো আপনার কাছে বাজেট সংকুলান নাই, বা আপনাকে খুবই কম দামে কিছু একটা করতে হচ্ছে, তখন আপনাকে ক্যালোমেল তড়িৎদ্বার ব্যবহার করতে হচ্ছে। তো এখন প্রশ্নের প্রথম ব্যাপারটা আসলো, কেন আমি ক্যালোমেল তড়িৎদ্বার ব্যবহার করবো? কারণ হচ্ছে হাইড্রোজেন যখন ব্যবহার করি তখন ওটা অসম্ভব দাম, যেহেতু ওখানে প্ল্যাটিনাম ব্যবহার করা হয় যেটা খুবই সহজে ক্ষয় হয়ে যায় ক্ষেত্রে, এবং বারবার রিপ্লেস করতে হয়, যেটা মেইনটেইন করা অনেক অনেক ডিফিকাল্ট একটা কাজ। এখন আমরা ব্যবহার করি ক্যালোমেল, কিন্তু কথা হচ্ছে সেকেন্ডারি কেন বলা হয়? সেকেন্ডারি বলা হয় কারণ প্রাইমারির ক্ষেত্রে ভোল্টেজ হচ্ছে কনস্ট্যান্ট, রাইট? কিন্তু এই সেকেন্ডারি ইলেকট্রোডের ক্ষেত্রে তার ভোল্টেজ কনস্ট্যান্ট না, ভোল্টেজটা ভ্যারি করতে পারে। ভোল্টেজ ঘনমাত্রার উপর নির্ভরশীল, এখন আপনারা বলতে পারেন কি ধরনের ঘনমাত্রার উপর নির্ভরশীল হতে পারে? একটু দেখি, এখানে আমরা পটাশিয়াম ক্লোরাইড দ্রবণ ব্যবহার করি, মার্কারি ক্লোরাইড দ্রবণ ব্যবহার করি। এই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে আপনাদের, এটা আপনাদের সবসময় লাগতে হবে, সেটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের এখানে বইতে যেহেতু এটা একটু ডিটেলস দেওয়া আছে, এটা আমি অ্যাড করি যে আমি যদি ধরেন এই যে পটাশিয়াম ক্লোরাইড দ্রবণটা, এটা যদি আমি 0.1 মোলার পটাশিয়াম ক্লোরাইড দ্রবণ ব্যবহার করি, তাহলে যে ভোল্টেজটা আসবে সেটা হলো 0.3358 ভোল্ট। যদি আমি 1 মোল পটাশিয়াম ক্লোরাইড ব্যবহার করি, আমরা একটু আগেরটাতে যে 1 মোল পটাশিয়াম ক্লোরাইড ব্যবহার করি, তাহলে হচ্ছে আমার মান আসে 0.28 ভোল্ট। এবং আমার যদি এই ক্ষেত্রে সম্পৃক্ত পটাশিয়াম ক্লোরাইড ব্যবহার করি, মানে এটার চেয়ে বেশি দেওয়া সম্ভবই না, তখন আমার ভোল্টেজ এটা ধরবো 0.24 ভোল্ট। তো আমার প্রাইমারি ক্ষেত্রে তার ভোল্টেজ সবসময় 0 ভোল্টে কনস্ট্যান্ট ছিল, রাইট? হাইড্রোজেনটা আমি সবসময় 0 ধরছি, বাট
এইখানে এটা হচ্ছে সেকেন্ডারি, কারণ এর ঘন ভোল্টেজ আমার ঘনমাত্রার উপর নির্ভরশীল। 0.1 মোলার হলে 0.3358 ভোল্ট, 0.1 মোলার হলে 0.28 ভোল্ট, সম্পৃক্ত হলে 0.24 ভোল্ট। ওকে, আর এর পাশাপাশি এখানে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমাদের মার্কারি ইলেকট্রোডে একটা বিক্রিয়া ঘটে। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা মার্কারি দণ্ড থেকে আমার এই রিয়াকশনটা ঘটছে, এটা হচ্ছে জারণ বিক্রিয়া, রাইট? এরপর মার্কারিটা ডাইরেক্ট ক্লোরাইড আয়ন যেটা আছে, যেটা সাপ্লাই করা হয়েছে, তার সাথে বিক্রিয়া করে একটা ক্লোরাইড যৌগ গঠন করে, এবং সেই ক্লোরাইড যৌগটা আবার ইলেকট্রন গ্রহণ করতে পারে। এবং এখানে আমরা আলটিমেটলি দুইটা মার্কারি থেকে দুইটা মার্কারি আয়ন তৈরি হচ্ছে। তো এখানে তার নিজস্ব একটা বিভব আছে, এবং এই বিভবটা আমরা জানি, আমরা এটাকে হাইড্রোজেনের সাপেক্ষে কত জানি। তো ওইটা যেহেতু জানি, তাহলে আমার যেটা দেওয়া আছে সেটাকে আমি সহজেই ওইটাকে এটার সাথে অ্যাডজাস্ট করে নিলেই আমি সহজে সেটা হিসাব করে নিতে পারবো। বিভিন্ন ক্যালোমল তড়িৎদ্বরের বিভব আমি এখানে দিলাম যে যদি আমি কেবল 0.1 মোলার পটাশিয়াম ক্লোরাইড দেই তাহলে আমার তার জারণ বিভব হবে এত ভোল্ট। যদি আমি 1 মোলার দেই তাহলে তার জারণ বিভব হবে এত ভোল্ট। আর যদি আমি সম্পৃক্ত দেই তাহলে তার হবে এত ভোল্ট। এটা আপনারা লিখে রাখেন, মাঝে মাঝে কিছু এমসিকিউর জন্য এটা দরকার হতে পারে। এবং আমি যেটা বলেছি যে যখন পূর্বে হাইড্রোজেন তড়িৎদ্বরের সাপেক্ষে নির্ধারণ করে নেওয়া হয়, তো 25 ডিগ্রিতে ক্যালোমল তড়িৎদ্বরের বিভব হচ্ছে, আমি এখানে এইভাবে এই সূত্র দিলে খুব সহজে বের করে নিতে পারবো। আমার যে ঘনমাত্রা দেওয়া আছে ওটা দিয়ে ওটার সাপেক্ষে হিসাব করেই আমি বের করে নিতে পারবো। আর যখন তার প্রমাণটা হচ্ছে এত, আমরা জানি প্রমাণ সাপেক্ষে এত, এবং যদি আমার ঘনমাত্রা এদিক সেদিক হয় তখন আমি সেটা হিসাব করে নিতে পারবো। তো এটা মাঝে মাঝে কিছু ক্ষেত্রে কাজে লাগতে পারে, আপনারা লিখে নিতে পারেন। তো আমরা দেরি না করে আমরা এখন ফুয়েল সেলে চলে যাই। তো ফুয়েল সেল, ফুয়েল শব্দটা দিয়ে আমরা প্রায় সময় অনেক জায়গায় অনেক পেপারে দেখে যে পানি দিয়ে গাড়ি চালানো, বা কেউ একজন বিজ্ঞানী, বাংলাদেশের লোকাল বিজ্ঞানী, তারা পানি দিয়ে জ্বালানির বদলে আমরা গাড়ি চালাচ্ছি বা পানি দিয়ে সবকিছু করতেছি, রাইট? মানে পানি দিয়ে গাড়ি চালানো প্রায় সময় একটা কিছু জিনিস দেখা যায়। তো এখন কথা হচ্ছে, পানি দিয়ে কি আসলে গাড়ি চালানো যায়? আমাদের যে মানে এখানে যে আপনার লোকাল নিউজ পেপার দিয়ে দেখা, এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই ম্যাক্সিমাম নেই, এই ক্ষেত্রে যা বলা যায় বেশিরভাগই ভুল বা সিউডো সায়েন্স। কিন্তু কথা হচ্ছে আমার কিন্তু ফুয়েল সেলে কিন্তু আসলে কিন্তু পানি থেকে ফুয়েল উৎপন্ন করছে, কিন্তু ওইটার করার মেকানিজমটা এতটা স্ট্রেইট ফরওয়ার্ড সহজ না, এমন যে আপনি ইঞ্জিনের মধ্যে পানি ঢেলে দিলে সেখান থেকে আপনার ফুয়েল তৈরি হয়, ফুয়েলের মতো কাজ করবে। তাহলে ফুয়েল সেলটা আসলে কি? ফুয়েল সেল বোঝার জন্য আমাকে বুঝতে হবে, এখানে হচ্ছে একটা খুবই সুন্দর এইচএফসি এর উদাহরণ দেওয়া আছে। এইচএফসি এর ফুল ফর্ম কি? এইচএফসি হচ্ছে হাইড্রোজেন ফুয়েল সেল, রাইট? তো এখানে কি করা হয়েছে? এখানে খুব সিম্পল কিছু কাজ করা হয়েছে, সেটা আপনারা এখানে রিঅ্যাকশনটা দেখে একটু চিন্তা করেন। চিন্তা করার পর একটা পজ দিয়ে দেখেন, যেটা চিন্তা করে আসার পরে আপনারা ভিডিও রিজিউম করাবো দেখেন। তো তার আগে আমি ফুয়েল সেল একটা সংজ্ঞা দিয়ে দিই। ফুয়েল সেল হচ্ছে আমার বলা হয় যে কোনো ইলেকট্রোকেমিক্যাল সেল যার যে কোনো ফুয়েলের কেমিক্যাল এনার্জিকে সে ইলেকট্রিসিটিতে রূপান্তরিত করে। ফুয়েলের কেমিক্যাল এনার্জিকে, রাসায়নিক শক্তিকে সে ইলেকট্রিসিটিতে রূপান্তর করে। তো এখানে যেটা ঘটে, নর্মালি ফুয়েলটা এখানে হচ্ছে, এই ক্ষেত্রে যেটা হচ্ছে এখানে ফুয়েলটা হচ্ছে হাইড্রোজেন, এবং এটা ফুয়েল সেলে সবসময় একটা অক্সিডাইজিং এজেন্ট থাকে। এখানে এই হাইড্রোজেনটা হচ্ছে এই ক্ষেত্রে তার ফুয়েল, এবং অক্সিজেন হচ্ছে তার খুবই সিম্পল, এই অক্সিজেনটা হচ্ছে তার অক্সিডাইজিং এজেন্ট, রাইট? তো এটা হচ্ছে তার অক্সিডাইজিং এজেন্ট, এবং এই ক্ষেত্রে এটা হচ্ছে তার ফুয়েল।
এই ফুয়েলটা এখানে বিশেষ একটা অ্যানোড আর ক্যাথোড এবং একটা বিশেষ সেমি পারমিয়েবল পর্দার সাহায্যে এখানে যেটা করছে সেটা হচ্ছে এই হাইড্রোজেনটা জারিত হয়ে এই অক্সিডাইজিং এজেন্টের সাহায্যে শেষ পর্যন্ত পানি হিসেবে বের হচ্ছে। অ্যান্ড যেটা ঘটছে সেটা হচ্ছে আলটিমেটলি এটা তড়িৎ শক্তি রূপান্তরিত হচ্ছে। তার মানে আমি আবার বলছি একটা ফুয়েলের কেমিক্যাল এনার্জি যেটা হলো একটা হাইড্রোজেন, এবং যেটা এই ফুয়েলের কেমিক্যাল এনার্জি এবং একটা অক্সিডাইজিং এজেন্টকে ব্যবহার করে তারা ইলেকট্রিক এনার্জি তৈরি করছে, তাকে বলা হয় ফুয়েল সেল। যে ফুয়েল যা তা দিয়ে মোটামুটি ফুয়েল সেলের নাম করা হয়। এখানে ফুয়েল যেটা হাইড্রোজেন তাকে বলা হয় হাইড্রোজেন ফুয়েল সেল। আমরা আরেকটু ব্যাখ্যা দেখি, যেখানে ছোট বিক্রিয়াটা আপনারা নোট করে রাখতে পারেন যে এখানে হাইড্রোজেনটা তার ইলেকট্রন দান করে, তার মানে এখানে এই বিক্রিয়াটা হচ্ছে জারণ, রাইট? এবং অক্সিজেনটা ইলেকট্রন গ্রহণ করে পানি তৈরি করে, এখানে হচ্ছে বিক্রিয়াটা হচ্ছে বিজারণ। তো অক্সিজেন হচ্ছে নিজে একটা জারক, অক্সিডাইজিং এজেন্ট, কিন্তু যে জারক তারা অবশ্যই নিজস্বভাবে বিজারণ ঘটে। এবং ওই দুইটা বিক্রিয়াতে আলটিমেটলি কি যেটা করছে সেটা যদি দুইটা বিক্রিয়াকে আপনি যোগ করেন তাহলে আলটিমেটলি আপনি দেখতে পাচ্ছেন যে 4H+ আর 4H+ এর কাটাকাটি চলে যায় এবং 2H2 আর O2 মিলে জাস্ট পানি তৈরি করছে, রাইট? মানে আমাদের এই বিক্রিয়াকে রিভার্স করলে মনে হয় যেন পানিকে বিশ্লেষণ করে ফুয়েল তৈরি করছে, অথবা আমার পানি তৈরি হয়েছে, পানিটাই ফুয়েল। তো অনেক জায়গায় যখন বলে যে পানি দিয়ে বিদ্যুৎ তৈরি হচ্ছে, আসলে সম্ভব না। যেটা হতে পারে সর্বোচ্চ সেটা হচ্ছে আমার ফুয়েল সেলের মাধ্যমে একটা হাইড্রোজেন ফুয়েলের মাধ্যমে পানি তৈরি করে ওইটার মাধ্যমে আমার কোনো ইলেকট্রিক এনার্জি তৈরি করা। তো জেনারেলি আমার ফুয়েল সেলের একটা কর্মদক্ষতা থাকে, কতটুকু সে এফিশিয়েন্ট হবে, এই সূত্রটা এইভাবে করা হয়। এটা হচ্ছে তার মুক্ত শক্তি ডিভাইডেড বাই তার এনথালপির শক্তি। এবং এই ক্ষেত্রে এটা তো মুক্ত শক্তির, এটা তো আমরা জানি, এর আগে দেখছি, এবং ডেল দিয়ে ভাগ করা। যদি ডেল এইচটা হয় এটা খুবই স্ট্যান্ডার্ড ডেল এইচ, তাহলে আমার এটা নর্মাল একটা স্ট্যান্ডার্ড ডেল এইচ। এবং ওখানে আমার যদি আমার এটা হয় যেমন আমাদের 1.23 ভোল্ট হচ্ছে খুবই, মানে আমরা যতটা ফুয়েল সেল ইউজ করি তার মধ্যে 1.23 ভোল্ট বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো তার সেক্ষেত্রে ডেল জি হচ্ছে 237.39 কিলোজুল পার মোল। এটাকে যদি আমি আবার তার ইটা বা এফিসিয়েন্সি হিসাব করি দেখতে পাবো 83.06%। তো আমার এই ক্ষেত্রে যদি আমি 1.23 ভোল্ট একটা ব্যবহার করি, এবং যেটা ক্ষেত্রে নর্মালি ডেল এইচ থাকে 285.8 কিলোজুল, তার এফিসিয়েন্সি হবে 83.606%। খুব ইন্টারেস্টিং বিষয়, আমরা স্টিম ইঞ্জিন বা পেট্রোলিয়াম ইঞ্জিন ব্যবহার করি। স্টিম ইঞ্জিন তো অনেক আগের। পেট্রোলিয়াম ইঞ্জিনের এফিসিয়েন্সি নরমালি হয় 50%, বা অনেক ক্ষেত্রে 40% হয় ডিজেল ইঞ্জিনের। তো এখানে খেয়াল করে দেখেন যে আপনার এফিসিয়েন্সিটা কিন্তু অনেক অনেক বেশি, যার ফলে হচ্ছে আমার হাইড্রোজেন ফুয়েল সেলের দক্ষতা কিন্তু অনেক বেশি। তো সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করব। সুবিধাটা হচ্ছে দক্ষতা অনেক বেশি, দক্ষতা, এবং তার ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে ক্লিন এনার্জি, ক্লিন মানে এটা তো পরিবেশে কোনো ক্ষতি করতেছে না, রাইট? অসুবিধা যদি চিন্তা করি, অবভিয়াসলি যেটা দাম অনেক বেশি এবং এটাকে মেইনটেইন করা অনেক কষ্ট, মানে কোনো কারণে এটা এদিক সেদিক হয়ে গেলে অনেক কষ্ট, এবং ম্যাসিভ আকারে প্রডিউস করা অনেকাংশে অনেক ডিফিকাল্ট। সো এটা দক্ষতা অনেক বেশি, এটা ক্লিন এনার্জি, এটা পরিবেশের জন্য অনেক ভালো, কিন্তু এটা দাম অনেক বেশি। এখন আমরা আসি যেটা যে টপিকটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন, বুয়েট, চুয়েট, কুয়েট, রুয়েটের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। চুয়েট, কুয়েট, রুয়েটের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই টপিকটা হলো লেড অ্যাসিড ব্যাটারি, এবং এটা আমরা এখানে এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। পুরনো বইতেও ছিল, নতুন সিলেবাস অনেক গুরুত্ব দিয়ে পড়েছে। এটা আপনাদের পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং এটা মনে রাখবো কিভাবে সেটা নিয়ে আপনাদেরকে টেকনিকগুলো বলবো। তো এখানে আনসার করার জন্য আপনার যে জিনিসটা বোঝা দরকার যে লেড অ্যাসিড ব্যাটারি বলে, এটাকে লেড স্টোরেজ ব্যাটারি বলে, এটাকে অনেক সময় জায়গায় বলা হয় লেড অ্যাসিড ব্যাটারি, কারণ অ্যাসিড এখানের মধ্যে একটা H2SO4 অ্যাসিড ইউজ করা হয়। সো এখানে যে বিক্রিয়াটা আমি আবারও বলতেছি, আমার অ্যানোডে কি ঘটে? অ্যানোডে ঘটবে জারণ আর ক্যাথোডে ঘটবে বিজারণ, এবং মোট বিক্রিয়াটা এরকম হবে, আলটিমেটলি লেড সালফেট তৈরি হবে। সো বিক্রিয়া বুঝবো কি করে? বিক্রিয়া বোঝার উপায় হচ্ছে এটা হলো আমার অ্যানোড, রাইট? এই অ্যানোডটা আমার যে সালফিউরিক অ্যাসিড দ্রবণ আছে তার সাথে সবার আগে
বিক্রিয়া করবে। সালফিউরিক অ্যাসিড দ্রবণের সাথে সে সবার আগে বিক্রিয়া করবে। তো সালফিউরিক অ্যাসিড দ্রবণের সাথে বিক্রিয়া করে সে লেড সালফেট তৈরি করবে। কিন্তু লেড সালফেট তৈরি করলেও তাতে হাইড্রোজেন থাকে, হাইড্রোজেন আয়ন আকারে মুক্ত হয়ে গেছে এবং সে আয়ন আকারে মুক্ত হওয়ার জন্য সে দুইটা ইলেকট্রন দান করে দিচ্ছে। প্রথম ধাপটা হচ্ছে আমার খুবই সিম্পল, আমি লেড যেটা আছে সেটা সালফিউরিক অ্যাসিড সাথে বিক্রিয়া করে লেড সালফেট আর ইলেকট্রন দিচ্ছি। ইলেকট্রনটা কাউকে গ্রহণ করতে হবে, রাইট? ইলেকট্রন কে গ্রহণ করে? আমার ক্যাথোড গ্রহণ করে। ক্যাথোড কি দিয়ে তৈরি? ক্যাথোড হচ্ছে লেড অক্সাইড দিয়ে তৈরি, রাইট? লেড অক্সাইড তো আছে, তারপর ওখানের মধ্যে আমার দ্রবণে H2SO4 আছে এবং ওখানে যে দুইটাই H+ ছিল আর কোথাও যাচ্ছে না, রাইট? এখানে যে দুইটা H+ তৈরি হয়েছে তারা এখানে এসে তার ইলেকট্রনটা দিয়ে গেছে, যার ফলে আমার আলটিমেটলি লেড সালফেট আর এই H+ আর এই অক্সিজেন মিলে পানিও তৈরি করছে। তো এখানে যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমার আলটিমেটলি ক্যাথোডে পানি উৎপন্ন হচ্ছে এবং আমি এটা মনে রাখবো ঠিক এভাবে যে প্রথমত আমার লেডটা আমার সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করছে, ইলেকট্রন দান করছে, ওইখানে ইলেকট্রনটা গ্রহণ করছে ক্যাথোড এবং ওখানে আলটিমেটলি পানি তৈরি করছে এবং দুইটা বিক্রিয়াকে যোগ করলে আমি এই বিক্রিয়াটা পাই। তো মনে রাখবো চার্জিং এর সময় আর ডিসচার্জিং এর সময় বিক্রিয়াটা সম্পূর্ণ আলাদা। আমরা এখানে যে বিক্রিয়াটা দিচ্ছি এটা হচ্ছে একটা ইলেকট্রোকেমিক্যাল রিঅ্যাকশন, এটা ইলেকট্রোকেমিক্যাল রিঅ্যাকশন, রাইট? তো আমরা এটা মনে রাখবো এভাবে যে চার্জিং হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রি আর ডিসচার্জিং হলো, উল্টাটা বলছি, চার্জিং না ডিসচার্জিং হলো আমার ইলেকট্রোকেমিস্ট্রি আর আপনার চার্জিং হলো ইলেকট্রোলাইসিস। তো তখন ক্যাথোড অ্যানোডটা চেঞ্জ হয়ে যাবে, রাইট? বিক্রিয়াটাই উল্টা হয়ে যাবে, তখন অ্যানোড হয়ে যাবে ক্যাথোড, ক্যাথোড হয়ে যাবে অ্যানোড। কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে আমার চার্জিং এ যে বিক্রিয়াটা হবে সেটা ডিসচার্জিং এর উল্টা। আমরা নিচের ছবিটাতে দেখি, এটা হচ্ছে আমার আলটিমেটলি এখানে যে নিচের বিক্রিয়াটা দেখছি এটা থেকে এটা হওয়া যায় ডিসচার্জিং, মানে আমার শক্তি উৎপন্ন করা, আবার ইলেকট্রিক শক্তি অনুসারে আবার আগের অবস্থায় ফিরে আসে যাতে আমি ফিরে আসতে পারি, যাতে পরবর্তীতে বিক্রিয়াটা রিভার্স করতে পারি, তা হচ্ছে এখানে হবে। তো মোট কথা হচ্ছে আমার ডিসচার্জিং প্রক্রিয়া হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রি আর চার্জিং প্রক্রিয়া হচ্ছে ইলেকট্রোলাইসিস বা তড়িৎ বিশ্লেষণ। এটা মনে রাখলে আমাদের এই লেড স্টোরেজ ব্যাটারির বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করা বা বেসিকটা আনসার করাটা ইজিয়ার হবে। তো এবার আমরা আসি লিথিয়াম আয়ন ব্যাটারি। লিথিয়াম আয়ন ব্যাটারি আমরা কোথায় দেখি? লিথিয়াম আয়ন ব্যাটারি আমরা দেখি আমাদের স্মার্টফোনে, রাইট? আমরা অনেক সময় দেখি আয়ন ব্যাটারি। আমরা এখন লিথিয়াম পলিমার ব্যাটারি ইউজ করি, বাট এটা আমাদের স্মার্টফোনে আমরা দেখতে পাই। তো ওখানে হচ্ছে নেগেটিভ ইলেকট্রোড আর পজিটিভ ইলেকট্রোড। এখানে আসলে ক্যাথোড অ্যানোডকে না লিখে, কারণ আমার তড়িৎ রসায়নের ক্ষেত্রে নেগেটিভ ইলেকট্রন হচ্ছে অ্যানোড, পজিটিভ ইলেকট্রন হচ্ছে ক্যাথোড, আর তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে উল্টায় যায়। তো ওখানে ওরা ভাবে ক্যাথোড অ্যানোডকে চিহ্নিত না করে জাস্ট নেগেটিভ পজিটিভ লিখছে যাতে ইজিলি ওইটাকে দুই ক্ষেত্রে অ্যাপ্লাই করা যায়। তো এইখানে জিনিসটা কি ঘটে, এখানে হচ্ছে পজিটিভ ইলেকট্রোড এটা, আর নেগেটিভ ইলেকট্রোড যেটা সেটা কার্বন দণ্ড। তো এখানে জিনিসটা মাথায় রাখতে হবে, আমার যে পজিটিভ ইলেকট্রোডটা আছে যখন সে বিক্রিয়া করবে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা করে কমে যাচ্ছে, একটা না এক্সট্রা করে কমে যাচ্ছে। আমি যদি একটা পুরা ধরি তার থেকে এক্স চলে গেলে এক্স লিথিয়াম আয়ন তৈরি হবে এবং এক্সট্রা ইলেকট্রন, কারণ এখান থেকে যতটা যাচ্ছে তার জারণ সংখ্যা ব্যালেন্স করার জন্য এটা করা হয়েছে। এবং আমার নেগেটিভ ইলেকট্রোডে যেটা ঘটবে সেটা হচ্ছে এটা এখানে এসে তার ইলেকট্রনটা এইটাকে দান করে দিবে, যার ফলে কার্বন দণ্ডটা ইলেকট্রন গ্রহণ করছে, যার ফলে হচ্ছে আমার এই মিক্সচারটা তৈরি হচ্ছে। দুটাকে যোগ করলে আমরা এটা বিক্রিয়া পাচ্ছি। এক্সটা 1 হতে পারে অথবা 0 হতে পারে। এটা সিগনিফিক্যান্সটা কি? 1 বলতে বোঝাচ্ছে যে তখন আমি এখানে কোনো লিথিয়ামের কিছুই থাকতেছে না, ওটা একভাবে করা সম্ভব, বাট এটা আমাদের ডিফিকাল্ট, কারণ আমরা প্রায় সময় জিনিসটা ওভাবে করি না। কিন্তু এখানে জিনিসটা একটু গুরুত্বপূর্ণ বোঝার বিষয়, সেটা হচ্ছে x equals to 1 আর 0 বলতে এটা এখানে একটা রিলেটিভ ক্যালকুলেশন বুঝাইছে, ওরা একটা রিলেটিভ ক্যালকুলেশন বুঝাইছে। রিলেটিভ ক্যালকুলেশনে আসলে আপনারা যে সোজা সাপটা ভাবে যেগুলো চিন্তা করি আসলে ওরকম না। তো কিন্তু আমাদের মোট বিষয়টা হচ্ছে এখানের মধ্যে পজিটিভ ইলেকট্রনটা যখন দান করছে তখন এই ক্ষেত্রে সেটা একটা অ্যানোড হিসেবে কাজ করতেছে আর এটা ক্যাথোড হিসেবে কাজ করতেছে। তো পজিটিভ ইলেকট্রন যদি দান করে
তাহলে মানে সে অ্যানোড হিসেবে কাজ করলে তখন এটা ইলেকট্রোলাইসিস, এটা কিন্তু ইলেকট্রোলাইসিসের বিক্রিয়া। তার মানে এই বিক্রিয়াটা কিন্তু মোটামুটি চার্জিং এর বিক্রিয়া, রাইট? এটা কিন্তু চার্জিং এর বিক্রিয়া। আমাদের বইতে অনেক সময় উল্টাপাল্টা দেওয়া থাকে, কিন্তু আমাদের নর্মাল বেসিকটা ক্লিয়ার থাকলে আমরা হিসেব বুঝতে পারি। এবং লিথিয়াম আয়ন ব্যাটারির ক্ষেত্রে কিন্তু রিচার্জেবল, কিন্তু সাধারণ লিথিয়াম ব্যাটারি কিন্তু রিচার্জেবল নয়। লিথিয়াম ব্যাটারি আমরা কোথায় ইউজ করি? আমরা পেসমেকারে লিড বানাতে ব্যবহার করি, লিড বানাতে আমরা ব্যবহার করি, নরমালি পেসমেকারে থাকে। তো এখানে যে কোবাল্টের বিষয়টা আছে, কোবাল্টের এই জিনিসটা জারণ বিজারণটা একটু বুঝতে হবে, বুঝতে পারলে আপনাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। কোবাল্টে যখন জারণ হচ্ছে, এখানে তার জারণ সংখ্যা 3, এখানে তার জারণ সংখ্যা 4, তো এখানে তার ব্যালেন্স করার জন্য একটা ইলেকট্রন আসছে, রাইট? এটা হচ্ছে তার জারিত অবস্থা। ডিসচার্জিং এর ক্ষেত্রে যেটা ঘটে, এটা আবার ইলেকট্রন গ্রহণ করে। তো চার্জিং এ জারণ আর ডিসচার্জিং এ বিজারণ, রাইট? তাহলে এটা অবভিয়াসলি কি বুঝাইছে? ডিসচার্জিং ইলেকট্রোকেমিক্যাল রিঅ্যাকশন ঘটে, আর যেখানে বিজারণ ঘটে সেটা অবভিয়াসলি কি? অবভিয়াসলি ক্যাথোড, রাইট? কারণ ক্যাথোড ইলেকট্রন গ্রহণ করতেছে, রাইট? তো ক্যাথোডটা হচ্ছে কোবাল্ট 4 আর অ্যানোডটা হচ্ছে কোবাল্ট 3। তো ক্যাথোড অ্যানোডটা চিহ্নিত করা ইম্পর্টেন্ট, এবং এটা আসলে তার ওভারঅল রিঅ্যাকশন। এবং লিথিয়াম আয়নের ব্যাটারি 4.6 থেকে 4.7 ভোল্ট হয়। আমাদের নর্মাল ব্যাটারিগুলো যেগুলো পেন্সিল ব্যাটারি, এগুলো 1.5 ভোল্ট হয়। ওটার তুলনায় এটা কিন্তু 3 গুণ বেশি। 1.5 ভোল্ট হয় যে আমাদের পেন্সিল ব্যাটারি, সানলাইট ব্যাটারি বা যেটা ইউজ করেন। সো এটার তুলনায় আমার এটা হচ্ছে মোটামুটি 3 টাইমস, রাইট? 3 গুণ। তো এখানে জাস্ট ক্যাথোড অ্যানোডটা বুঝতে পারলে আমরা জিনিসটা বুঝতে পারবো, এবং এটা খুব একটা কঠিন কিছু না, কিন্তু কিছু জিনিস মনে রাখতে হবে পরীক্ষা অ্যান্সার করার জন্য। আমরা এখন যে পার্ট নিয়ে আলোচনা করব, ইলেকট্রোপ্লেটিং। তো ইলেকট্রোপ্লেটিং কোন ক্ষেত্রে কাজ লাগে এটা আমাদের একটু বুঝতে হবে। তো ইলেকট্রোপ্লেটিং এই ক্ষেত্রে মানে আমরা প্রায় সময় দেখি যে আমরা গোল্ড প্লেটেড জুয়েলারি বলা হয় অনেকটা। তো গোল্ড প্লেটেড জুয়েলারি বা সিলভার প্লেটেড মেটাল বলে অনেক সময়। তো আসলে ব্যাপারটা কি? মানে গোল্ড প্লেটেড জুয়েলারি বা সিলভার প্লেটেড মেটাল ব্যাপারটা কি হতে পারে? সো ওই জিনিসটা বোঝার জন্য যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, আমাকে কোনো কিছু প্রলেপ দেওয়া হয়, রাইট? সো ধরা যাক একটা চামচ, বা চামচ আমি এখানে আঁকি, আমার একটা চামচ, চামচের উপর ওটাকে সোনালি কালার বানাতে হবে। সো তার উপরে লোহার চামচ ছিল, তার উপর আমি যদি সোনার প্রলেপ দিই, তাকে বাইরে থেকে দেখতে মনে হবে সোনালি কালার, রাইট? সো তাকে যদি বাইরে একটা আবরণ দেওয়া হচ্ছে, এবং এখানে একটা শর্ত হচ্ছে যে প্রলেপটা আমি দিব, সেই প্রলেপটা হবে কম সক্রিয় ধাতুর। মানে এটা হচ্ছে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে, প্রলেপটা হবে কম সক্রিয় ধাতুর প্রলেপ, রাইট? তো এই প্রক্রিয়াকে বলা হয় ইলেকট্রোপ্লেটিং, রাইট? অধিক সক্রিয় ধাতুকে ক্ষয়রোধ করার জন্য ইলেকট্রোপ্লেটিং করা হয়। এবং এটা ক্ষয়রোধ করার জন্য কেন করা হয় সেটা আমরা একটু চিন্তা করি। যে আমাদের নর্মালি গোল্ড প্লেটেড চামচকে আসলে সোনালি কালারটা দেখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে তাকে ক্ষয়রোধ করে। আমার যত বেশি ধাতু যত সক্রিয় হবে, অধিক সক্রিয় হবে, সে তত জারণ প্রবণ হবে, কারণ তার জারণ বিভব অনেক বেশি, রাইট? তার জারণ প্রবণতার কারণে সে সহজে ক্ষয় হয়ে যায়। তার উপর যদি এমন কিছু দেওয়া হয় জারণ প্রবণতা একদমই কম, তাহলে হচ্ছে সে বাইরে বাতাসের সাথে বিক্রিয়া সে সহজে করবে না। এটা সব নর্মালি করা, এই প্রক্রিয়াটা অনেক বেশি ব্যবহার করা হয় রাস্ট প্রিভেন্ট করার জন্য, বা রাস্ট প্রিভেন্ট করতে এটা ব্যবহার করা হয়। তো রাস্ট মানে কি? আমরা জং ধরা দেখি না, যে জং ধরা পরে আপনার ওই জায়গাটা থেকে আপনার বিষয়টা বুঝতে হবে যে রাস্ট পড়লে সমস্যাটা কি। রাস্ট পড়লে সমস্যা, যে জিনিসটা হচ্ছে ওটার স্থায়িত্ব কমে যায়, এবং অনেক কিছু তার মার্কেট ভ্যালু বা তার মানুষজন কেনার প্রবণতাটা কমে যায়। সো এখন দেখা যাচ্ছে সক্রিয়তা থেকে ক্ষয়রোধ করার জন্য ইলেকট্রোপ্লেটিং করা হয়। এখানে সক্রিয় সিরিজের নিচের দিকে ধাতুগুলো প্রলেপ দেওয়া হয়। গোল্ড প্রলেপ দেওয়া হয়, যেটা আমি প্রথমে শুরু করছি। গোল্ড কিন্তু অনেক কম সক্রিয়, মানে আমাদের অন্যতম কম সক্রিয় ধাতু হচ্ছে আমাদের
গোল্ড। গোল্ড। তো এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমরা যদি এখানে চিন্তা করি যে সক্রিয় সিরিজে নিচের দিকে ধাতুগুলো কেন প্রলেপ দিই, যাতে সেটা নষ্ট না হয়, সেই জিনিসটা কিভাবে করা যেতে পারে। তাহলে এখন আপনি বুদ্ধি খাটান। আমার জমা হচ্ছে কার উপর? জমা হচ্ছে বেশি সক্রিয়র উপর। বেশি সক্রিয়র উপর জমা হচ্ছে, রাইট? বেশি সক্রিয় এর উপরে জমা হচ্ছে, রাইট? সো যার উপর জমা হয়, তো আমরা নরমালি কি হয়, কিসে জমা হয়? ক্যাটায়ন গিয়ে জমা হয় ক্যাথোডে, রাইট? তাহলে বেশি সক্রিয়তার উপর জমা হয়, তাহলে সেটা হবে ক্যাথোড। আর যে গিয়ে জমা হয়, তাহলে তাকে অন্যখান থেকে ক্ষয় হতে হবে, রাইট? তো কম সক্রিয় হবে অ্যানোড। আমরা একটু নরমালি চিন্তা করি, জমা হয় সবসময় আমরা মনে রাখবো, জমা হয় ইকুয়ালস টু ক্যাথোডে এবং ক্ষয় হয় হচ্ছে অ্যানোডে। এই জিনিসটা মনে রাখলে আমাদের আসলে সবকিছুর একটা বেসিক আইডিয়া হয়ে যাবে। জমা হয় ক্যাথোডে এবং ক্ষয় হয় অ্যানোডে। এই বিষয়টা বুঝতে পারলে, যাতে আমরা ক্যাথোড হিসেবে যাকে ইলেকট্রোপ্লেটিং করা হয় তাকে ক্যাথোড হিসেবে ব্যবহার করা হবে। কাকে ইলেকট্রোপ্লেটিং করছি, মানে কারো আপনার স্থায়িত্ব বাড়ানোর জন্য তার উপর কিছু প্রলেপ দেওয়া হচ্ছে। তাহলে নর্মালি লোহাকে ইলেকট্রোপ্লেটিং করা হয়, যেটা আমরা বেশি সক্রিয় ইলেকট্রোপ্লেটিং করি, তাই ক্যাথোড হিসেবে ব্যবহার করে, এবং অ্যানোড হিসেবে ইলেকট্রোপ্লেট ধাতুকে নেওয়া হয়। ইলেকট্রোপ্লেট ধাতু হচ্ছে কম সক্রিয়টা, ওকে? তো এভাবে আমরা প্রলেপ পড়ে এবং অ্যানোড ক্ষয় হয়। সো এটার এক্সাম্পল আপনাদেরকে এখন দেখাচ্ছি। তো এইখানে এক্সাম্পলটা আমি আগের কালিগুলো মুছে একটু দেখাচ্ছি। সেটা ধরা যাক আমার একটা পাত্র নিলাম, পাত্রর মধ্যে আমি একটা দণ্ড, যেটা এখানে আমি আবার বলতেছি, একটা দণ্ড নিলাম। এই দণ্ডের একটা প্রান্ত পজিটিভ, একটা প্রান্ত নেগেটিভ। কারণ আমাকে প্রশ্ন করতে পারেন, যে আমি আবার বলি যে আমি কোন প্রান্তকে আমি এখানে পজিটিভে রাখবো, নেগেটিভে রাখবো। আমি বারবার বলতেছি ক্যাথোড কোনটা, অ্যানোড কোনটা। তো সবসময় আমরা কি মনে রাখি যে আমার অ্যানোডে জারণ ঘটে, মানে জারণ মানে ক্ষয় হওয়া, রাইট? তাহলে এই প্রান্তটা হচ্ছে আমার অ্যানোড, আর এই প্রান্তটা হচ্ছে আমার ক্যাথোড। এটা ক্ষয় হবে। তো ধরা যাক আমি যদি নিকেলের প্রলেপ দিই তাহলে লোহার উপর, তাহলে নিকেলটা এখানে জমা হবে, এবং নর্মালি যেটা প্রলেপ দিব সেটা দ্রবণ নিলে ব্যবহার করলে সুবিধা, কারণ সেক্ষেত্রে তার আয়নের ইয়াটা অনেক বেশি থাকবে, ঘনমাত্রা, এবং প্রলেপটা গিয়ে এটার উপর পড়বে, এবং আলটিমেটলি যে বিক্রিয়াটা হবে সেটা হচ্ছে নিকেল 2+2 ইলেকট্রন মিলে নিকেল তৈরি করছে। তাহলে এ ক্ষয় হয়ে যাচ্ছে, এখান থেকে নিকেল হয়ে নিকেল 2+, এবং এই ক্যাথোডে গিয়ে সেটা জমা হচ্ছে। আমরা সবসময় মনে রাখবো ক্যাথোডে জমা হয়, অ্যানোড ক্ষয় হয়। এটা মনে রাখলে আমাদের ইলেকট্রোপ্লেটিং এর বেসিক, মাঝে মাঝে বিভিন্ন ভর্তি পরীক্ষা, আপনাকে বুয়েট পরীক্ষায় মাঝে মাঝে বলতে পারে যে একটা ইলেকট্রোপ্লেটিং এর এক্সাম্পল দেবে, ছবি দিয়ে বলতে পারে এখানে কি ঘটছে। তারপর আপনার চুয়েট কুয়েট রুয়েট পরীক্ষায় প্রায় সময় আপনার ইলেকট্রোপ্লেটিং এর উদাহরণ চাই, বা ইলেকট্রোপ্লেটিং বিক্রিয়া লিখতে বলে কোনো বিক্রিয়া। তো যে কোনো একটা এই নর্মাল বেসিকটা মনে রাখলে আপনার যে কোনো ইলেকট্রোপ্লেটিং রিঅ্যাকশন লিখতে পারবেন। এই ছবিটা আমরা একটু ক্লিয়ারলি দেখি, তাহলে আমি বুঝতে পারবো। এখন আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি ভোল্টেজ সোর্স। আমি আবারও দেখাচ্ছি, এটা অবভিয়াসলি আমার অ্যানোড, এটা আমার ক্যাথোড। ক্যাথোডে গিয়ে জমা হচ্ছে, সিলভার প্লাস গিয়ে এখানে জমা হচ্ছে, দ্যাটস ইট। এবং আমি যে দণ্ডটা ব্যবহার করব তার সলিউশনটাই নিব, মানে এখানে যদি আমি নিকেল দণ্ড ব্যবহার করতাম, তাহলে এখানে নিকেল দ্রবণটা আমি নিতাম। সেটা গেল ইলেকট্রোপ্লেটিং। তো এখন আমরা আসবো অর্ধকোষের কনসেপ্টে। তো অর্ধকোষ কাকে বলে? আমি বারবার বলছি যে যেখানে আমাদের কেবল জারণ অথবা বিজারণ ঘটে তাকে
অর্ধকোষ বলে, রাইট? সো এখানে যেটা ঘটে যে যেটাতে জারণ ঘটবে, তার মানে এখানে জারণ ঘটছে, এটাকে আমি বলবো জারণ, সরি এটা আগে ইয়াটা আসছে, এটাকে আমি বলবো জারণ অর্ধকোষ, রাইট? আর এটাকে আমি বলবো বিজারণ অর্ধকোষ। এবং এভাবে আমরা জারণ অর্ধকোষ মানে ওখানে অ্যানোডের বিক্রিয়ার অংশ, কারণ আমরা অ্যানোডে জারণ ঘটে, এবং বিজারণ অর্ধকোষে ক্যাথোডের বিক্রিয়ার অংশ, কারণ ক্যাথোডে বিজারণ ঘটে। এটা মনে রাখলে আমাদের সব ধরনের প্রবলেম সলভ করা একটু ইজিয়ার হয়ে যাবে। এবার আসতেছে অর্ধকোষের শ্রেণীবিভাগ। অর্ধকোষ কিন্তু আমার কেবল একটা সিমিলার টাইপ, একটা টাইপই না, এখানে 5টা টাইপ দেখতে পাচ্ছি। আমি প্রত্যেকটা ব্যাখ্যা করছি, কিন্তু এটার পার্থক্যকরণ হচ্ছে তার স্ট্রাকচার বা গঠন অনুসারে। যদি ধাতু আর ধাতব আয়ন হয়, এই যে এটা ধাতু আর ধাতব আয়ন, তাহলে এটা হচ্ছে ধাতু আয়ন অর্ধকোষ। এটা আমার এমন হতে পারে যে নিকেল 2+ যদি এমন ঘটে, তাহলে এটা হচ্ছে একটা ধাতব আয়ন অর্ধকোষ হতে পারে। এরকম অনেকগুলো উদাহরণ দেওয়া যায়। ধাতুর অ্যামালগাম এবং ধাতব আয়ন অর্ধকোষ। অ্যামালগাম হচ্ছে মিশ্রণ, এখানে হচ্ছে মার্কুরি মিশ্রণ, এবং এটা সোডিয়াম অ্যামালগাম, এবং তার আয়নটা হচ্ছে সোডিয়াম প্লাস। তার মানে আমি যেটা মিশ্রণ দিছি, যে মিশ্রণটার মূল উপাদান বা মূল ধাতুর আয়নটা যদি পাই, তাকে আমি বলবো ধাতুর অ্যামালগাম আর ধাতব আয়নের অর্ধকোষ। এবং ওইখানে যে অ্যামালগাম গঠিত যে মার্কারি আছে সেটা অপরিবর্তিত থাকছে, রাইট? তো ওই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। অথবা হতে পারে ধাতু ও তার অদ্রবণীয় লবণ সম্বলিত অর্ধকোষ। এখানে ধাতু, অদ্রবণীয় লবণ, এবং আলটিমেটলি এটা ক্লোরাইড মাইনাস হয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা। সো এখানে যেটা জিনিসটা ঘটতেছে সেটা হচ্ছে এইখানে আমার সেপারেট যে জিনিসটা হচ্ছে, এখানে আমার অর্ধকোষ গঠন করতে গিয়ে যখন আমি ধাতুর পাশাপাশি তার অদ্রবণীয় লবণটাকেও ইন্ডিকেট করতেছি এবং তাকেও আমি কোষ চিত্রের মধ্যে উপস্থাপন করতেছি, তখন ওইটাকে বলবো ধাতু ও তার অদ্রবণীয় লবণ সম্বলিত অর্ধকোষ। গ্যাস অর্ধকোষ কখন বলবো? যখন একটা গ্যাস থেকে আমি আয়ন পাচ্ছি, মানে আমার আয়নের উৎসটা হচ্ছে গ্যাস, কিন্তু ওখানে গ্যাস অর্ধকোষে সবসময় একটা সলিড সাপোর্ট থাকবে। সলিড সাপোর্ট, কারণ গ্যাস তো একা ইলেকট্রন হতে পারে না, তো আমার সবসময় এখানে একটা সলিড সাপোর্ট থাকবে। এখানে যে সলিড সাপোর্টটা হলো আমার প্ল্যাটিনাম। আর জারণ বিজারণ অর্ধকোষ তো কেবল এভাবেও রিপ্রেজেন্ট করা যায় যে আমার তার এখানে জারণ হচ্ছে, এটা আরেক ধরনের রিপ্রেজেন্টেশন। আমরা এটা আমাদের সিলেবাসে খুব একটা ফলো করা হয় না, সিলেবাসে রেয়ারলি এটা ফলো করা হয়। তো আমরা মোটামুটি এটাই ফলো করি, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কিছু কিছু ক্ষেত্রে আমরা এই ধরনের কিছু পাই অর্ধকোষ যখন আমরা অ্যামালগাম ধাতু করি, তাও রেয়ার কেস। অনেক ক্ষেত্রে এটা থাকে, কিন্তু খুবই কম ক্ষেত্রে এটা থাকে। আমরা অনেক ক্ষেত্রে গ্যাস অর্ধকোষ নিয়ে কাজ করবো, যখন আমরা বিভিন্ন ধরনের গ্যাস নিয়ে কাজ করব। তো গ্যাসের সিস্টেমটাও একই রকম, কিন্তু গ্যাস নিয়ে আমাদের তড়িৎ রাসায়নিক বিক্রিয়া আমাদের সিলেবাসে খুব একটা নাই, তাই এটা নিয়ে মাথা অতটা ব্যথা থাকার দরকার নাই। কিন্তু যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এটা হচ্ছে তার নরমাল বেসিক। এবার আমরা আসি পিএইচ মিটারের সাহায্যে পিএইচ কিভাবে নির্ণয় করব। তো আমাদের যে পার্টটা সেটা হচ্ছে আমাদের পিএইচ মিটার নিয়ে আলোচনা। এখন আমরা এই কঠিন বিষয়টা একটু সহজ করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তো আমরা দেখি এখানে পিএইচ মিটারের মূল বৈশিষ্ট্য কোন জায়গায়, যে এখানে আমরা সেলের নিব, রেফারেন্সের নিব। আমার যে পিএইচ মিটারটা ব্যবহার করছি এবং রেফারেন্স ইলেকট্রোড যেটা আমরা জানি, দুটার মধ্যে যে ডিফারেন্স বা পার্থক্য থাকবে ওটাকে আমার 0.0591 ভ্যালুটা আমাদের চেনা জানা লাগতেছে, রাইট? হ্যাঁ, অবভিয়াসলি চেনা জানা লাগতেছে, কারণ আমরা এর আগেও এই জিনিসটা নিয়ে পড়াশোনা করছি। আচ্ছা, আমরা মনে না থাকলে আমরা দেখি
দেখেন আমরা যখন কোনো কিছুর আসল ইটা বের করতে হয় তখন কি করতে হয়, তার স্ট্যান্ডার্ড এবং তার যেটা নার্স সমীকরণ অনুসারে আমি যেটা বিয়োগ করতেছি সেটা আমার হিসাবে আনতে হয়, রাইট? তো এখন আমার যখন পিএইচ মিটার ব্যবহার করব, পিএইচ মিটারের ওপরে উৎপাদ থাকবে H+ আয়ন এবং নিচে তার বিক্রিয়ক থাকবে হাইড্রোজেন গ্যাস। সো এইখান থেকে আমরা খুব সহজে বুঝতে পারি এইটা এভাবে আসলো এবং আমরা দেখতে পাচ্ছি ইএ যেটা হয় তখন আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 0.01595 পিএইচ, রাইট? এটা তখন হবে যখন আমি রেফারেন্স ইলেকট্রোডটাকে 0 ধরতেছি, বাট যখন আমি তাকে ক্যালোমেল ইলেকট্রোড ইউজ করব বা যখন তাদের আলাদা কোনো থাকবে তখন আমাকে ডিফারেন্ট ভাবে হিসাব করতে হবে। তো এটা হচ্ছে একদম যখন আমি ইনটটাকে 0 ধরতেছি তখনকার জন্য, আর যখন এটা আমি আলাদা একটা ইলেকট্রোড ধরতেছি অন্য ক্যালোমেল ইলেকট্রোড ধরতেছি তখন এটা এরকম। তো মোট যে বিষয়টা মাথায় রাখতে হবে যে আমাদের এই সূত্রটা আমরা নানাভাবে প্রয়োগ করব এবং এখান থেকে আমাদের অনেক ধরনের প্রবলেম সলভিং কোয়েশ্চেন মাঝে মাঝে আসে, তবে আসার চান্স খুবই কম। কিন্তু পিএইচ মিটারে যে মূল বেসিক বিষয়টা সেটা হচ্ছে এখানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা নির্ণয় করা, রাইট? এবং হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা আমরা আসলে এই সমীকরণে ইনপুট দিলে এটা সাহায্যে আমরা পিএইচটা বের করতে পারতেছি, কারণ আমরা জানি log of H+ হচ্ছে পিএইচ, রাইট? এখন দেখেন আমাদের যে হাফ H2 log of এখানের মধ্যে জিনিস যেটা হচ্ছে এটা কিন্তু আসলে 1, কারণ এখানে কিন্তু তার কোনো পরিবর্তন হচ্ছে না, সেটাকে কনস্ট্যান্ট 1 ধরতে পারি। তো এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে আলটিমেটলি যে log H+ থাকতেছে এবং সামনে যে মাইনাস log, আমরা জানি মাইনাস log of H+ হচ্ছে পিএইচ, রাইট? তো ওইটাকে আসলে ঘুরে ফিরে পিএইচ লিখছে এবং আমরা এখানে পাচ্ছি যখন আমার ইনটটা 0। বাট যদি ক্যালোমেল ইলেকট্রোড ইউজ করি তখন একটু ডিফারেন্ট ধরনের ক্যালকুলেশন করতে হবে, তখন আমাদের রেফারেন্স ইলেকট্রোডটা যদি 0 না হয় তখন আমি ওই রেফারেন্স ইলেকট্রোডটা হিসাবে হিসাব করবো। রেফারেন্স ইলেকট্রোড যদি ক্যালোমেল ইলেকট্রোড হয় তখন আমি ওইটার ক্ষেত্রে যেমন আমাকে ঘনমাত্রা দিয়ে হিসাব দেখাইছিলাম সেটাকে আমরা হিসাব করে দেখাতে পারবো। তো একটা প্রবলেম দেখি, নিজেরা ট্রাই করেন, না পারলে আমি সলভ করে দিচ্ছি। আচ্ছা, আশা করি আপনারা বিষয়টা ট্রাই অ্যাটেম্প্ট নিচ্ছেন বা চেষ্টা করছেন অ্যাটলিস্ট। তো এখন কথা হচ্ছে লবণ সেতু কি। লবণ সেতু আমরা কি এটা নিয়ে ভালো লেভেলে বিস্তারিত আলোচনা করেছি আমি আমার কোর্সে। নাস সমীকরণ প্রয়োগ করে তুমি তড়িৎ কোষের তড়িৎ চালক বল নির্ণয় করতে বলছে। কিভাবে করতে পারি? সমাধানটা হচ্ছে খুবই সিম্পল, এভাবে। সো এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে এইখানে আমরা একটা লবণ সেতু ব্যবহার করছি, রাইট? তো লবণ সেতুটা এখানে, রাইট? লবণ সেতু আমরা কেন ব্যবহার করি? আমরা তরল সংযোগ বিভব প্রতিরোধ করতে ব্যবহার করি। এটা আমি এর আগে বলছি যে আমরা তরল সংযোগ বিভব, মাথার মধ্যে এটা আমরা একদম নিয়ে রাখবো যে লবণ সেতু রিলেটেড টার্ম আসলে আপনি হাসি মুখে তরল সংযোগ বিভবের কথা লিখলে আনসারের নাম্বার পেয়ে যাবে। তো এখন কথা হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড পটাশিয়াম নাইট্রেট কেন ব্যবহার করি? কারণ এটা দুটো বিপরীত চার্জ বিশিষ্ট আয়নের জন্য ব্যবহার করি। এখন এই যন্ত্রসাজাকে লবণ সেতু বলে এবং তার কোষের যে বিষয়টা আছে যে আমার এটার বের করতে হবে নাস সমীকরণ অনুসারে আমি বসাই দিব এবং এখানে মাথায় রাখতে হবে যে আমার এটা তো ঘনমাত্রাতে হিসাব করব না, তো উৎপাদে থাকবে আমার ম্যাগনেসিয়াম 2+ এবং কপার। তাহলে কপারের ঘনমাত্রা আমার কোনো হিসাবে রাখতে হবে না, এটা দুটাই 1 হবে। এবং নিচে থাকতেছে কে? নিচে থাকতেছে অবভিয়াসলি কপার 2+, রাইট? তারপর কপার আমার ম্যাগনেসিয়াম ঘনমাত্রার কোনো দরকার নাই। এবং এই বিক্রিয়ায় আমার যেটা মাথায় রাখতে হবে যে দুটোই একটাতে হয়ে যাচ্ছে, কারণ বিক্রিয়াতে আমরা আলটিমেটলি আপনার সহগ, আপনি যদি বিক্রিয়াটা এভাবে লিখেন ম্যাগনেসিয়াম 2+ দুইটা ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম 2+ হচ্ছে সে দুইটা ইলেকট্রন দান করতেছে এবং সে কপার 2+ সে দুইটা ইলেকট্রন গ্রহণ করতেছে, রাইট? কিন্তু এখানে যত কিছুই হচ্ছে তার সবার কিন্তু সহগ 1 1 1। তো আমার যে এটার সহগ 1 এটার সহগ 1, তার মানে আমরা বসাই দিলে আমি আনসারটা পেয়ে যাচ্ছি, রাইট? এবং এখান থেকে আমরা পাচ্ছি যে 2.68 ভোল্ট। তো এই বিষয়টা আমরা মাথায় রাখবো। অনেকে এটাকে 2 দিয়ে গুণ করে ফেলে, জাস্ট তুল্য সংখ্যা দিয়ে গুণ করে ফেলে। না, তুল্য সংখ্যা দিয়ে চিন্তা করার চেয়ে আমাদের মাথায় রাখতে হবে নাস সমীকরণ করার সময় আমরা পুরো বিক্রিয়া লিখবো। নাস সমীকরণ লেখার সময় আমি পুরো বিক্রিয়া লিখবো, জাস্ট তুল্য সংখ্যা দিয়ে চিন্তা করলে তা হবে না, পুরো বিক্রিয়া লিখবো। সো এই বিষয়টা আমরা একটু ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। তো আমাদের মোটামুটি এই ধরনের প্রবলেম সলভ করলে নাস সমীকরণ, সল্ট ব্রিজ, এরপর লেড অ্যাসিড ব্যাটারি, লিথিয়াম আয়ন ব্যাটারি, এই কনসেপ্টগুলো বা নিরাপদ পাত্র ছাই
এটা ছিল যে মানে পাত্র নির্বাচন, কখন কোন ধরনের পাত্র কোথায় রাখা যাবে, কোথায় নিরাপদ নয়, এই বিষয়টা বুঝতে পারলে আমাদের তড়িৎ রসায়নের মোটামুটি মানে এইচএস বুঝতে পারি ভর্তি পরীক্ষার যে কোনো প্রশ্ন আনসার করতে আপনারা পারবেন। তো আজকে ক্লাস এতটুকুই, কিন্তু কিছু টিপস বলবো, সেটা হচ্ছে আপনারা মাথায় রাখবেন, সেটা হচ্ছে সবসময় কি আমি আবার রিভিউ করতেছি, অ্যানোডে জারণ, ক্যাথোডে বিজারণ, এটা মনে রাখবেন। কোষ চিত্র কিভাবে আঁকতে হয় দেখবেন। আমি তাহলে আবার একটু রিভিউ করি, লিখে রিভিউ করি। সেটা হচ্ছে আমার চিন্তা হবে যে অ্যানোড ভার্সেস ক্যাথোডটা খুব ভালো করে বুঝতে হবে। আমার পাত্র নির্বাচন, কখন কোন পাত্রে রাখা যায় সেটা বুঝতে হবে। আমার ইলেকট্রোপ্লেটিং দেখাচ্ছে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে লেড অ্যাসিড ব্যাটারি, এটা খুব খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। লেড অ্যাসিড ব্যাটারি আপনার পরীক্ষার জন্য, যে কোনো ভর্তি পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং 4 নম্বর হচ্ছে আপনার এই ক্ষেত্রে যে নার্স সমীকরণ মানে রিলেটেড ম্যাথ, নার্স ইকুয়েশন। সো এই 4টা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক, এখান থেকে প্রতি বছর প্রশ্ন আসে। কিন্তু আপনাদের মাথায় যেটা রাখতে হবে সেটা হচ্ছে আপনারা এই কনসেপ্টগুলো একটু অনেক বেশি ক্লিয়ার রাখবেন। ক্লিয়ার রাখলে আপনাদের বারবার প্র্যাকটিসে থাকবে। প্র্যাকটিসে থাকলে আপনারা যে কোনো ধরনের প্রশ্ন আনসার করবেন, ঘাবড়াবেন না, কারণ এখান থেকে প্রশ্ন ওরকম অতিরিক্ত হাই লেভেলের টপিক বা খুব মডার্ন টপিক থেকে কোনো প্রশ্ন আসে না। যদি নতুন টপিক দিতে পারেন, আপনি ফুয়েল সেলের বর্ণনা কোথায় কি হচ্ছে তার ডেফিনেশনে মাথায় রাখবেন, যাতে আপনি কিছু হলেও লিখতে পারেন পরীক্ষার মধ্যে। সো আজকের ক্লাস এতটুকুই, আশা করি আপনারা বুঝতে পারছেন। হোপফুলি আপনারা এই চ্যাপ্টার রিলেটেড যত ধরনের প্রবলেম আছে সবকিছু আমরা মোটামুটি ভাবে সলভ করতে পারবেন। এবং এখান থেকে মোটামুটি 10 নম্বরের প্রশ্ন থাকে বুয়েটে বা যে কোনো ভর্তি পরীক্ষায়। আপনি যদি 10 নম্বরের প্রশ্ন যদি এনশিওর করতে পারেন, তার জন্য আমি ইলেকট্রোকেমিস্ট্রি লেকচারটা অনেক ডিটেইলসে সহকারে আপনাদের করেছি। আপনার সবার জন্য শুভকামনা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।